ওকে, আমরা শুরু করি। বাকিরা আস্তে ধীরে জয়েন করুক, সমস্যা নাই। আহ, শুরুতেই সবাইকে আসসালামু আলাইকুম এবং অসংখ্য ধন্যবাদ যে আপনারা আপনাদের সময় থেকে কিছু সময় বের করে আমাদের সাথে আজকে জয়েন করেছেন ইন্ট্রোডাক্টরি সেকশনের জন্য। আমি মোহাম্মদ নাসির, মেডিকেল ডক্টর, যশোর মেডিকেল কলেজ থেকে পাশ করেছি। বর্তমানে সুইডেনে আছি, পড়াশোনা করছি মাস্টার্স এর জন্য। আর শুরুতে আমি ছোট্ট করে একটু ক্যাসলিং নিয়ে বলি, ক্যাসলিং এর শুরুটা কিভাবে। ক্যাসলিং এর শুরুটা হয় আমি আর আবার তিনজন ফ্রেন্ডের হাতে ধরে। আমি ডক্টর শাদলি বেনজাদিদ, ডক্টর মাহবুবুর রহমান রাজীব, অনেকেই রাজীব ভাইকে চেনেন, আর শাদলির ছোট ভাই জিদান, আমাদের হাতে ধরে আসলে ক্যাসলিংটা শুরু হয়। এবং এটা শুরু করার মূল লক্ষ্যটাই ছিল যে এমন একটা প্ল্যাটফর্ম বা নেটওয়ার্ক দাঁড় করানো যেখান থেকে সবাই পাবলিক হেলথ সম্পর্কে জানতে পারবে, বেসিক নলেজ আর স্কিলস গুলো শিখতে পারবে এবং গাইডেন্স পাবে। এটার কারণ হচ্ছে যখন আমরা আন্ডারগ্রেড স্টুডেন্ট ছিলাম, আমরা নিজ নিজ মেডিকেল বা ডেন্টাল কলেজে যখন আন্ডারগ্রেডে পড়তাম, তখন আমরা পাবলিক হেলথ সম্পর্কে আম, একেবারে বলতে গেলে কিছুই জানতাম না। পাবলিক হেলথ নামটাও শুনি নাই। লাস্ট ইয়ারে এসে বা ইন্টার্নের সময় এসে তখন হয়তো জানতে পেরেছি যে পাবলিক হেলথ বলেও যে একটা ক্যারিয়ার আছে। সো রিসেন্টলি আমাদের মাথায় এই চিন্তাটা আসে যে অনেকেই আমাদের মতো পাবলিক হেলথ সম্পর্কে জানতে চায়, বা যারা জানে না তাদেরও জানা উচিত। কারণ একটা বড় একটা স্কোপ, পাবলিক হেলথের মতো একটা বড় একটা ক্যারিয়ার স্কোপ সম্পর্কে অনেকে আন্ডারগ্রেডে থাকতে জানতেই পারে না। অনেক লেটে এসে জানতে পারে, এমন একটা সময় এসে জানতে পারে যখন হয়তো সে আর ডিসিশনও নিতে পারে না যে পাবলিক হেলথে যাবে নাকি যাবে না। সো আমাদের আসলে উচিত আন্ডারগ্রেডে থাকতেই পাবলিক হেলথ সম্পর্কে কিছুটা ধারণা অ্যাটলিস্ট পাওয়া, কিছুটা ইনফরমেশন পাওয়া, যেটা উপর বেস করে আমরা ডিসিশন নিতে পারবো যে আমরা আসলে পাবলিক হেলথে ক্যারিয়ার করব নাকি করব না, নাকি ভলেন্টারিলি কিছুটা ইনভলভ থাকবো নাকি থাকবো না। সো আমরা পাবলিক হেলথ সম্পর্কে যেখানে আমরা জানি না, সো এই ডিসিশনটা আমরা আসলে কিভাবে নিব। তো এই জন্যই আসলে আমার সাদলী, রাজীবের আর জিদানের এই ছোট্ট একটা প্রচেষ্টা বলবো, যেটা আমরা একটা প্ল্যাটফর্ম দাঁড় করাতে চেষ্টা করতেছি যে সবাইকে, আন্ডারগ্রেড স্টুডেন্টদের, মূলত আন্ডারগ্রেড স্টুডেন্টদের যারা হেলথ সায়েন্স রিলেটেড সাবজেক্টে আছে, মেডিকেল, নার্সিং, বায়োকেমিস্ট্রি, বায়োস্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স, হেলথ ইকোনমিক্স বা রিলেটেড যত সায়েন্স আছে আন্ডারগ্রেড, তাদের একটা নেটওয়ার্ক, একটা প্ল্যাটফর্ম দাঁড় করানোর, তাদেরকে সঠিক গাইডেন্স দেওয়ার জন্য এবং তাদের একদম বেসিক নলেজ আর স্কিলস গুলো দেওয়ার জন্য। সো এটা হচ্ছে ক্যাসলিং এর ছোট্ট একটা পরিচয়। আজকে আমরা পাবলিক হেলথ কি, প্রথমত সেই সম্পর্কে জানবো, পাবলিক হেলথ কেন দরকার এটা জানবো, এবং পাবলিক হেলথ রিসার্চ, প্রোগ্রাম আর স্টাডিজ, এই তিনটা বিষয় সম্পর্কে খুবই ছোট্ট একেবারে বেসিক গুলো জানবো। খুব ডিটেলসে আমরা যাব না, কারণ আপনাদের মধ্যে অনেকেই হয়তো এখনো ডিসিশনই নেন নাই যে পাবলিক হেলথে ক্যারিয়ার করবেন নাকি করবেন না, অনেকে জানেনই না হয়তো যে পাবলিক হেলথ কি। সো আমরা একেবারে বেসিক নলেজটা, একদম খুব বেশি ডিপ নলেজ না, খুব একদম বেসিক কথাবার্তাগুলো আজকে বলবো খুব ছোট্ট পরিসরে। তো আমি প্রথম স্লাইডে চলে যাই। প্রথমেই প্রশ্ন আসে হচ্ছে পাবলিক হেলথ কি। এটা অনেকেই জানে না, ইভেন মেডিকেল নার্সিং এর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদেরও কিন্তু পরিষ্কার কোনো ধারণা নেই যে পাবলিক হেলথ কি। সো হেলথ সিস্টেমের মূলত দুইটা, গ্রসলি দুইটা বড় পার্ট। একটা হচ্ছে ক্লিনিক্যাল প্র্যাকটিস, যেখানে আমরা কিউরেটিভ ট্রিটমেন্ট দিই, চিকিৎসা দিই রোগ সারিয়ে তোলার জন্য। এটা হচ্ছে ওয়ান অন ওয়ান ট্রিটমেন্ট হয়, যে একজন ডক্টর একজন রোগীকে সেবা দিচ্ছেন, বা একজন নার্স একজন রোগীকে সেবা দিচ্ছেন, ওয়ান অন ওয়ান। আর এটা মূলত হয় হেলথ ফ্যাসিলিটিতে, কোনো একটা ক্লিনিকে বা কোনো একটা হসপিটালে, কোনো একটা হেলথ ফ্যাসিলিটির মধ্যে এটা হয়। আরেকটা অংশ হচ্ছে পাবলিক হেলথ, যেটা হচ্ছে প্রিভেন্টিভ, যেখানে আমরা রোগ প্রতিরোধ নিয়ে চিন্তা করি, কোনো একটা রোগ যেন না হয়, ডায়াবেটিস যেন না হয়, ম্যালেরিয়া যেন না হয়, এগুলা নিয়ে চিন্তা করি মূলত। অ্যান্ড এটা হয় হচ্ছে একটা কমিউনিটির মধ্যে, একটা কমিউনিটি নিয়ে আমরা চিন্তা করি। এখানে কিন্তু ওয়ান অন ওয়ান না, আমরা একজন রোগী নিয়ে চিন্তা করি না, আমরা চিন্তা করি পুরো কমিউনিটিকে নিয়ে। এই সম্পূর্ণ কমিউনিটিকে আমরা কিভাবে কোনো একটা রোগ থেকে রক্ষা করব, কিভাবে তাদের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখবো, বা আরো অনেক কিছু, অনেক অনেক কিছু এটার মধ্যে ইনভলভ। অ্যান্ড এটা মূলত হয় ফিল্ডে। ক্লিনিক্যাল প্র্যাকটিস যেমন হয় হেলথ ফ্যাসিলিটির মধ্যে, পাবলিক হেলথের প্র্যাকটিস হয় মূলত ফিল্ডে। হেলথ ফ্যাসিলিটিতে যে হয় না তা না, বাট একটা বড় অংশ হয় হচ্ছে ফিল্ডে। সো এটা হচ্ছে হেলথ সিস্টেমের দুটা বড় অংশ, ক্লিনিক্যাল প্র্যাকটিস যেটা হেলথ ফ্যাসিলিটি,
একজন রোগীকে একজন ডাক্তার বা একজন নার্স বা একজন স্বাস্থ্যকর্মী হচ্ছে সেবা দেন, আর এটা মূলত রোগ সারিয়ে তোলার জন্য। আর পাবলিক হেলথ হচ্ছে রোগ প্রতিরোধ করার জন্য, একটা রোগ যেন না হয় সেজন্য আমরা কমিউনিটির মধ্যে, একটা জনসমষ্টির মধ্যে যে কাজগুলো করে থাকি। সো ক্লিনিক্যাল প্র্যাকটিসের মধ্যে ইনভলভড হচ্ছে রোগ ডায়াগনোসিস করা, সেটা ট্রিটমেন্ট দেওয়া, রোগীর ম্যানেজমেন্ট করা, আর তাকে রিকভারি অ্যান্ড রিহ্যাবিলিটেশনে সাহায্য করা। এটা হচ্ছে ক্লিনিক্যাল প্র্যাকটিসের অংশ। আর পাবলিক হেলথের অংশ হচ্ছে এই চারটা বাদে বাকি সবকিছু। স্বাস্থ্য বিষয়ক রিসার্চ, স্বাস্থ্য বিষয়ক যে কোনো প্রোগ্রাম, স্বাস্থ্য বিষয়ক কোনো প্রমোশন, যে আমরা স্বাস্থ্য সম্পর্কে কাউকে জানানো, স্বাস্থ্য সম্পর্কে শিখানো, কিভাবে স্বাস্থ্য রক্ষা করতে হয়, কি সব মেনে চললে স্বাস্থ্য সুরক্ষিত থাকবে, এগুলা বিষয়ক যেসব প্রমোশন এবং এডুকেশন অ্যাক্টিভিটি, এগুলো সব পাবলিক হেলথের। এছাড়া ন্যাশনাল পর্যায়ে যে হেলথ রিলেটেড যে প্ল্যানিং গুলো করা হয়, পলিসি মেক করা হয়, বা হেলথ রিলেটেড অ্যাডমিনিস্ট্রেশন বা হসপিটালের অ্যাডমিনিস্ট্রেশন, এসব অ্যাডমিনিস্ট্রেটিভ সব কাজ কিন্তু পাবলিক হেলথের মধ্যে। মোট কথা, একটা হসপিটালে যেই কিউরেটিভ যে ট্রিটমেন্টটা দেওয়া হয়, ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, ম্যানেজমেন্ট, এগুলোর বাইরে স্বাস্থ্য বিষয়ক আর যা যা আছে সবই কিন্তু পাবলিক হেলথ। সো আপনারা বুঝতে পারছেন পাবলিক হেলথ কিন্তু একটা বড় অংশ, খুবই বড় একটা অংশ হেলথ সিস্টেমের। আর এটা এখানে কাজ করার স্কোপও কিন্তু অনেক। বাট দুঃখের বিষয় যে আমাদের আসলে আন্ডারগ্রেডে থাকতে খুব কম মানুষই এই সম্পর্কে জানতে পারে, বিশেষ করে যারা মেডিকেল সায়েন্স, নার্সিং সায়েন্স নিয়ে পড়ে, তাদের তো অ্যাটলিস্ট জানানো উচিত, বাট তাদেরও আসলে খুব বেশি একটা জানানো হয় না। সো এই চিন্তা থেকেই আমাদের এই ক্যাসলিং এর রিসার্চ ইনিশিয়েটিভটা শুরু করা। আমি পরের স্লাইডে চলে যাওয়ার আগে কারো যদি কোনো প্রশ্ন থাকে এখন করতে পারেন, বা যে কোনো সময়ে কমেন্টে বা চ্যাটে করতে পারেন, অথবা এটা আমাদের অনেকেই হয়তো আজকে জয়েন করতে পারবেন না, এই জন্য রেকর্ডিংটা আপলোড করা হবে সোশ্যাল মিডিয়াতে, লিঙ্কও আপনারা পেয়ে যাবেন। সো যে কোনো সময় যে কোনো প্রশ্ন আপনারা চাইলে সোশ্যাল মিডিয়ার কমেন্টেও করতে পারবেন। সো কারো যদি প্রশ্ন না থাকে আমি পরের স্লাইডে চলে যাই। পাবলিক হেলথ অ্যাকচুয়ালি কারা শিখবে, কেন শিখবে? এটা কি শুধু পাবলিক হেলথ নিয়ে যাদের ইন্টারেস্ট তারাই শিখবে, নাকি ক্লিনিশিয়ান যারা তাদেরও শেখা দরকার? সো এটা একটা বড় প্রশ্ন থাকে। সো আমাদের আজকে গেস্ট স্পিকারদের মধ্যে আছেন ডক্টর সৌরভ রায় মৈত্র, আমার খুবই কাছের বন্ধু, আমরা একই মেডিকেল থেকে পাশ করেছি, একই সাথে পড়াশোনা করেছি, আরো অনেক কিছু করেছি যেটা এখানে বলা যাবে না। কথা হচ্ছে সৌরভ রায় মৈত্র কে আমি আজকে ইনভাইট করেছি যে ক্লিনিশিয়ানদের কেন পাবলিক হেলথ শেখা দরকার এটা নিয়ে কথা বলার জন্য। কারণ আমি তো পাবলিক হেলথ প্রফেশনাল, রাইট? আমি তো পাবলিক হেলথের গান গাইবই, বাট একজন ডাক্তার যিনি অলরেডি ক্লিনিশিয়ান হিসেবে আছেন, বিসিএস ডক্টর হিসেবে আছেন, তার মুখ থেকে আমরা একটু শুনবো যে আসলে পাবলিক হেলথটা কেন শেখা জরুরি। সৌরভ রায় মৈত্র, আপনি কি আছেন? হ্যালো, আমি আছি। আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? পরিষ্কার। আচ্ছা, থ্যাংক ইউ নাসির ফর দিস থটফুল ইন্ট্রোডাকশন। আসলে নাসির আর আমি একসাথে দুইবার দুটি কলেজে পড়েছি। প্রথমত হচ্ছে আমরা দুজন ইন্টারমিডিয়েট লাইফে একসাথে পড়েছি, পরবর্তীতে যখন আমাদের আন্ডার গ্র্যাডের পড়া তখনও আমরা একসাথে পড়েছি। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে ইন্টারমিডিয়েট লাইফে আমরা একে অপরকে চিনতাম না, আর হচ্ছে যখন আমরা এমবিবিএস এ সময় যখন পরিচয় হয়েছে তখন আসলে ফ্রেন্ডশিপটা অনেক বেশি গভীর হয়েছে। তো যাই হোক, নাসির আছে পাবলিক হেলথ নিয়ে কাজ করছে, আর আমি দেশেই ছিলাম, এবং পরবর্তীতে যাই হোক চাকরি সূত্রে, কর্মসূত্রে বিভিন্নভাবে পাবলিক হেলথের সাথে কাজ করার সুযোগ হয়েছে আমার। আহ, তো আমি সরাসরি তাহলে আলোচনার মধ্যে একটু ঢুকতে চাচ্ছি। নাসির, কি বলিস? অবশ্যই, প্লিজ, দ্য আচ্ছা। ফ্লোর ইজ ইয়োর। আচ্ছা, থ্যাংক ইউ। এখানে যারা আছেন, আপনারা সবাই, সবারই যে এখানে পাবলিক হেলথ নিয়ে আগ্রহ আছে, মানে সবাই যে পাবলিক হেলথে ক্যারিয়ার করবেন, কিংবা কেউ যে ক্লিনিশিয়ান হবেন না বা ক্লিনিক্যাল সাবজেক্টে যাবেন না, কিংবা কেউ হয়তো হেলথ সেক্টরটা বাদ দিয়ে সম্পূর্ণ অন্য কোনো জায়গায় চলে যেতে পারেন, কিন্তু আজকে আমি যে কথাগুলো বলবো সেগুলো হয়তো শুনে আপনার মনে হতে পারে আমি যারা প্রাইভেট প্র্যাকটিস করছেন বা ক্লিনিক্যাল প্র্যাকটিস করছেন তাদের চেম্বার নষ্ট করার জন্য কথা বলছি। কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনলে আপনারা বুঝতে পারবেন যে আহ কথাগুলোর তাৎপর্য কোথায় আছে।
আম, যখন আমরা একটু আগে যখন আলোচনা হচ্ছিল যে আমরা ক্লিনিশিয়ানরা কিংবা বাকি যারা চেম্বার প্র্যাকটিস করেন, প্রাইভেট প্র্যাকটিশনার যারা আছেন, তাদের ক্ষেত্রে ওয়ান টু ওয়ান অ্যাপ্রোচটা হয়। কিন্তু যে পেশেন্টের যে ম্যাক্সিমাম লোডটা, যে আমাদের পেরিফেরিতে মানে ঢাকার বাইরে কিংবা উপজেলা বা ইউনিয়ন লেভেলে যে পেশেন্ট গুলো আছে, তাদের ট্রিটমেন্টের কথা যখন আমরা চিন্তা করি, বিশেষ করে গভর্নমেন্ট সার্ভিসে যারা আমাদের দেশে যারা কাজ করছেন, যারা সেবা দিচ্ছেন, সেখানে কিন্তু ম্যাক্সিমাম পোর্শনটাই মানে সরকারের কিন্তু ম্যাক্সিমাম যে আমরা বলতে পারি যে দৃষ্টি, সেটা হচ্ছে পাবলিক হেলথের উপর। অর্থাৎ এই যে হিউজ পপুলেশন, তাদেরকে আমরা কিভাবে সার্ভিস প্রোভাইড করতে পারি এটা নিয়ে। আমি একটা ছোট এক্সাম্পল দিয়ে আপনাদের সাথে একটু আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি। সেটা হচ্ছে যে কোভিড এর সময়, কোভিড যে মানে কি বলবো, যে মহামারীর যে সময়টা ছিল 2020-21 সাল, আমি জয়েন করেছিলাম 2022 সালে। তো যখন আমরা জয়েন করি তখন মোটামুটি কোভিড এর প্রকোপটা কমে এসেছে, কিন্তু তখন আমাদের মূলত ব্যস্ততাটা ছিল কোভিড ভ্যাকসিনেশন নিয়ে। তখন কোভিড ভ্যাকসিন মাত্র আমাদের দেশে এসেছে, তখন আমরা দেওয়ার চেষ্টা করছি মানুষের কাছে কোভিড ভ্যাকসিন, তারা যেন ভ্যাকসিন নিতে আসে। অনেকের মধ্যে তখনও কোভিড ডিজিজটা নিয়ে যেরকম তাদের মধ্যে কনফিউশন ছিল, এটার ভ্যাকসিন নিবে কি নিবে না, কিংবা এটা নেওয়া ঠিক হবে কি হবে না, এটা অনেক কনফিউশন ক্রিয়েট হয়েছিল। তো প্রথম কথা যে কি বলা যায়, চীনের উহান প্রদেশ সম্ভবত, আমি এই কোভিড না এলে হয়তো এটা আমরা কেউ জানতামও না, আহ, কোনোদিন হয়তো জানার সুযোগও হতো না। কিন্তু এক কোভিড এসে কিন্তু সেই কোথায় চীন আর কোথায় বাংলাদেশের প্রত্যন্ত একটা গ্রাম, এখানে একটা রোগ কিভাবে এত দূর পর্যন্ত পৌঁছে গেল, এই ব্যাপারটা নিয়ে যখন মানে আপনি জাস্ট শুধু যদি চেম্বার প্র্যাকটিসে ব্যস্ত থাকেন, কিংবা হচ্ছে কি বলা যায় যে আহ, একজন ক্লিনিশিয়ান হিসেবে বা হচ্ছে যেখানে আসলে মাস পিপলের সাথে ইনভলভ হওয়ার সুযোগ নেই, তাহলে কিন্তু আপনি এই ডিজিজের প্যাটার্ন নিয়ে মানে ওভাবে কিন্তু আপনার মাথায় আসবে না যে এত পেশেন্ট, মানে বাংলাদেশে জাস্ট ওয়ান পেশেন্ট ওয়াজ এনাফ টু ক্রিয়েট দ্য প্যান্ডেমিক। বাংলাদেশে এই যে এত মানুষ মারা গিয়েছেন, এতগুলো মানুষ অসুস্থ হয়েছেন, ফাইন্যান্সিয়ালি বলেন, সোশিও ইকোনমিক্যালি বলেন, যেভাবে হোক মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই সবগুলো ব্যাপারই কিন্তু পাবলিক হেলথ রিলেটেড। মানে একটা ডিজিজ সেটা ছড়িয়ে পড়ছে, এত জায়গা থেকে আসে, এই লোডটা কি হচ্ছে যারা প্রাইভেট প্র্যাকটিস করছেন বা যারা ক্লিনিশিয়ান আছেন তাদের উপর পড়েনি? শুধুমাত্র চেম্বার প্র্যাকটিস করে কি এই লোকগুলো মানে এই লোকগুলোর চিকিৎসা করা সম্ভব ছিল? আপনাদের কি মনে হয়, আপনাদের আইডিয়া কি বলছে? মানে একটা রোগ হয়েছে, এই যে বিপুল আকারে এতগুলো মানুষ আক্রান্ত হচ্ছে, আমরা সবাই মোটামুটি আমরা নিজেরাও অনেক অসুস্থ থাকি, আমাদের গার্জিয়ানসরা অসুস্থ থাকে, তাদেরকে নিয়ে আমরা ডাক্তারের কাছে যাই, ডায়াবেটিস, প্রেশার ইত্যাদি নানা সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যাই, তাদের ট্রিটমেন্ট করছি। কিন্তু একজন ক্লিনিশিয়ান তিনি যদি এটা সম্পর্কে অ্যাওয়ার না হন যে যে লোকটা আমাকে দেখাতে আসছে কোভিড প্যান্ডেমিকের সময় যে লোকগুলো আক্রান্ত হচ্ছে, তাদের ক্ষেত্রে আমাকে এগুলো জানতে হবে, যে আমাকে এত মাস পপুলেশন যেহেতু এফেক্টেড হচ্ছে, তাদের ব্যাপারে আমাকে আইডিয়া রাখতে হবে, ডিজিজটা সম্পর্কে আইডিয়া রাখতে হবে। সেক্ষেত্রে একজন ক্লিনিশিয়ানের যদি এই পাবলিক হেলথ রিলেটেড যে ব্যাপারটা, যে একটা মাস কমিউনিটি যেখানে এফেক্টেড হচ্ছে, সেটা সম্পর্কে যদি তিনি আইডিয়া না রাখেন, তাহলে কি তিনি এফেক্টিভলি তাদের ট্রিটমেন্ট করতে পারবেন? আপনাদের আইডিয়া কি বলে? দ্য ফ্লোর ইজ ওপেন। কেউ যদি অ্যান্সার করতে চান, যে কেউ অ্যান্সার করতে পারেন। আচ্ছা, আমার আপনাদের মনে হয় যদি সবাই রিলেটেড আসলে কোনো এখানে, কোয়েশ্চেন। হ্যাঁ সবাই আসলে এখানে আমার মনে হয় একমত যে আসলে এটা শুধুমাত্র ক্লিনিক্যাল সাইড দিয়ে ট্যাকল দেওয়া সম্ভব না। সো আচ্ছা, প্লিজ গো হেড। আচ্ছা, আমরা যখন হচ্ছে ডাক্তারের কাছে যাই, আচ্ছা আমি তাহলে মোটামুটি একটুখানি সংক্ষেপে যে আলোচনাটা আমি করতেছিলাম, নাজরির সাথে গতকালকে এটা নিয়ে আমার কথা আলোচনা হয়েছে। আমরা যখন ডাক্তারের কাছে যাই আসলে, বা চেম্বারে কোনো ক্লিনিশিয়ানের কাছে আমরা যাই, তখন কিন্তু আমাদের হচ্ছে দেখা যায় যে খুব কমন কিছু ডিজিজ নিয়ে আমরা আলোচনা করি, যেমন প্রেশার, ডায়াবেটিস ইত্যাদি এগুলো নিয়ে। কিন্তু সাপোজ একজন ইন্টারনাল মেডিসিনের স্পেশালিস্ট তিনি যদি বলেন যে আমি তো ঢাকায় প্র্যাকটিস করি, এখানে তো ম্যালেরিয়ার পেশেন্ট পাওয়া যায় না, ম্যালেরিয়ার ট্রিটমেন্ট করতে পারবো না, ব্যাপারটা কি আপনি মেনে নেবেন বা শুনতে কি ভালো লাগছে? কিংবা তিনি যদি বলেন যে
আমি হচ্ছে টিউবারকুলোসিস কেস দেখিনি, আমি টিউবারকুলোসিস করতে পারবো না। তিনি মেডিসিন স্পেশাল, তিনি যদি কথা বলেন তাহলে কি আপনি আমি কি এটা মেনে নিতে পারবো, বা এটা কি আপনার মনে হয় যে কোনো ফিজিবল কথা বা রিজনেবল কথা? সৌরভ, কথা মনে হয় তোর কেটে আসতেছে। তোর কথা হচ্ছে একটু কেটে যাচ্ছে। আচ্ছা, তুই করে বললাম, যদিও আপনি দিয়ে শুরু করছি, কারণ হ্যাঁ, সৌরভকে শিওর আসলে শিওর আপনি শিওর। করে কথা বলা মানে চালানো সম্ভব না, একটু বেশি ক্লোজ ফ্রেন্ড আমরা, যাই হোক। তো হ্যাঁ, একটু কথা কেটে যাচ্ছে। এখন ওকে, এখন কি তুই শোনা যাচ্ছে? বলতে থাক, মানে একটু শর্টে ভাই বলে শেষ আপনি কর, আমি তারপর আপনি সামারিটা আমি বলতে আবার থাকেন একটু ভাই। রিপিট করব। হ্যাঁ, তুই বলতে থাক, আমি সামারিটা আবার দরকার হলে একটু শর্টে বলে দিব। ওকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সিমিলারলি যেমন মনে করেন যে আপনারা অনেকেই জানেন যে আমি ম্যালেরিয়া বা টিবির কথাই বললাম। অনেকে হয়তো বলবেন যে এগুলো তো আমাদের দেশে এখন নেই, কিংবা হচ্ছে যেখানে এন্ডেমিক রিজিয়ন না সেখানে তো সরকার হচ্ছে কি বলা যায়, সেখানে তো উদ্যোগ নিচ্ছেন বা সেখানে ট্রিটমেন্টের ব্যবস্থা করছেন। আহ এক্ষেত্রে আমি একটুখানি একটা ছোট এক্সাম্পল দিয়ে আমার কথার মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা একটু শেষ করতে চাচ্ছি। প্রথম কথা হলো যে যশোর, সেখানে কিন্তু সেটি কিন্তু হিলি এরিয়া না, সেখানে কিন্তু পাহাড়ি এলাকা না। তো যদি সরকার সেখানে মনে করে যে এটা যেহেতু পার্বত্য এলাকা না, এটা পার্বত্য এলাকায় যেহেতু ম্যালেরিয়া এন্ডেমিক থাকে, তো এখানে আমরা ম্যালেরিয়ার পেছনে কোনো টাকা খরচ করব না, ব্যাপারটা কতখানি যুক্তিযুক্ত হবে? আমাকেও এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছিল। তো আমি বলেছিলাম যে স্যার, যশোরে তো কোনো পাহাড়ি এলাকা নেই, এখানে ম্যালেরিয়ার প্রকোপ কিভাবে থাকবে? সুতরাং এখানে তো আমার মনে হয় না যে ম্যালেরিয়ার পিছনে সরকারের ইনভেস্ট করা উচিত। তখন তারা আমার সাথে ডিসকাস করে স্যাররা আমাকে যেটা বুঝালেন সেটা হলো এরকম যে যশোর এন্ডেমিক জোন না ম্যালেরিয়ার জন্য, কিন্তু যশোরে আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সাথে স্থলবন্দর হচ্ছে বেনাপোল। এবং পশ্চিমবঙ্গ বলতে গেলে সমগ্র দক্ষিণ এশিয়ার মধ্যে একটা বৃহত্তম এন্ডেমিক জোন। সো যখন একটা মাস মুভমেন্ট হচ্ছে অ্যাক্রস দ্য বর্ডার, যখন এই লোকজনগুলো আসা যাওয়া করছে, তখন কিন্তু কোনো পেশেন্টের যদি এরকম আমরা দেখি যে ফিভার, সেগুলো অ্যান্টিবায়োটিক্স দিয়ে সারছে না, তখন কিন্তু আমাদেরকে সেটা বিবেচনা করতে হবে এখানে ম্যালেরিয়ার পসিবিলিটি আছে কি নেই। এখন এই চিন্তা ভাবনাটা, এটা কিন্তু একজন ক্লিনিশিয়ান তিনি কিন্তু ওভাবে করবেন না। যখন যিনি হয়তো ঢাকায় বা যশোরে যিনি প্র্যাকটিস করছেন, তিনি হয়তো ফিভার দেখে প্রাথমিকভাবে চিন্তা করবেন যে হ্যাঁ, এখানে হয়তো জ্বর হতে পারে, এটা হয়তো আমি কোনো ব্যাকটেরিয়াল কজ বা ভাইরাল কজ চিন্তা করব। কিন্তু পাবলিক হেলথ সম্পর্কে যারা অ্যাওয়ার আছেন তারা কিন্তু এটা অবশ্যই ভাববেন যে না, ইনি রিসেন্ট টাইমসে হয়তো ইন্ডিয়ায় গিয়েছিলেন, কিংবা ইন্ডিয়ায় যাননি, উনার কোনো এমন কারোর সাথে কন্ট্যাক্ট হয়েছিল যিনি তার বাসায় এসে হয়তো থেকেছেন, যিনি ভারত থেকে আসার সময় বা পশ্চিমবঙ্গ থেকে আসার সময় তিনি ম্যালেরিয়াতে এফেক্টেড হয়েছিলেন, এবং তার শরীরে সেই প্যারাসাইটটা ছিল এবং পরবর্তীতে সেটার মাধ্যমে তিনি আক্রান্ত হয়েছেন। এই যে এই ব্যাপারগুলো, এই যে কস্ট টু এফেক্ট, এই ব্যাপারগুলো চিন্তা করা, এগুলো কিন্তু পাবলিক হেলথ রিসার্চের মাধ্যমে আমরা পেয়েছি। মানে আমাদের গভর্নমেন্ট সেক্টরে আমরা কিন্তু আমাদের গভর্নমেন্ট যখন কোনো প্ল্যান করে বা সেটা এক্সিকিউশন বা ইমপ্লিমেন্টেশনের কথা ভাবে, সেটা কিন্তু পাবলিকের কথা চিন্তা করে, মাস পপুলেশনের কথা চিন্তা করে। এখানে কিন্তু প্রাইভেট চেম্বার বা প্রাইভেট প্র্যাকটিস এরকম কিন্তু সরকারের বা গভর্নমেন্টের মুখ্য উদ্দেশ্য থাকে না। এবং এক্ষেত্রেও বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠান, এনজিও, এদের মাধ্যমে কিন্তু আমরা প্রচুর ইনফরমেশন স্ট্যাটিস্টিক্স পাই, যেগুলো আমাদেরকে হেল্প করে পরবর্তী ডিসিশন নেওয়ার জন্য। আর যখন আপনি প্র্যাকটিস করছেন, তখন যদি আপনি বলেন যে আমি এই পেশেন্ট দেখিনি, এই পেশেন্ট পাইনি, এই পেশেন্ট আমার ট্রেনিং এর সময় ছিল না, এই পেশেন্ট সম্পর্কে আমি জানি না, সেটাও যেন আপনাকে ফেস না করতে হয়, সেই জন্য সরকার ডায়াবেটিস বা হাইপারটেনশনের গাইডলাইনের সাথে সাথে এই যে বিভিন্ন রোগ আমি বললাম, ডায়াবেটিস, হাইপারটেনশনের পাশাপাশি ম্যালেরিয়া, টিউবারকুলোসিস, কিংবা রিসেন্ট টাইমসে কোভিড এর হচ্ছে মেন্টাল ইফেক্টস, কোভিড এর সাথে সাথে হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে কি করণীয়, কিংবা প্রেগনেন্ট উইমেনদের ক্ষেত্রে কি করণীয়, এই সবগুলো ব্যাপারে কিন্তু সরকার গাইডলাইন তৈরি করে দিয়েছে আমাদের আমাদের হেলথ সেক্টরের মাধ্যমে। এবং এখানে শুধুমাত্র যে ক্লিনিশিয়ানরা হেল্প করেছেন তা না, কিংবা সরকারিভাবে যারা কাজ করছেন তারা না, এই বিভিন্ন আমাদের যারা সহায়তাকারী প্রতিষ্ঠানগুলি আছেন, কিংবা যারা ব্যক্তিগত উদ্যোগে কাজগুলো করে যাচ্ছেন, এনজিও বা প্রাইভেট প্রতিষ্ঠানগুলো যারা পাবলিক হেলথ নিয়ে কাজ করছেন, তাদের ইনফরমেশন, তাদের রিসার্চ, তাদের স্ট্যাটিস্টিক্স সবগুলো একসাথে কম্পাইলড করেই কিন্তু গাইডলাইন গুলো তৈরি করা হয়েছে, যেন সাধারণ মানুষ সুবিধা পায়
এবং পরবর্তীতে যদি কোনো এরকম মহামারী সিচুয়েশন ক্রিয়েট হয় তাহলে যেন আমাদের ক্লিনিশিয়ানরা সম্পূর্ণ আকাশ থেকে না পড়ে। সো আমার ওভারঅল কথাটা এটাই যে মানে আপনি প্রাইভেট প্র্যাকটিস বা ক্লিনিশিয়ান হিসেবে প্র্যাকটিস করুন কি না করুন, কিংবা আপনি শুধুমাত্র প্রাইভেট পাবলিক হেলথ নিয়ে কাজ করতে চান কি না চান সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, কিন্তু ইম্পর্টেন্স, নেসেসিটি বা প্রায়োরিটি যেটাই চিন্তা করেন, পাবলিক হেলথ সম্পর্কে আপনার যদি আইডিয়া না থাকে আপনি কোনোভাবেই মানে কি বলা যায়, এই যে মানে আপনি আপনার পেশেন্টদের সাথে কিন্তু 100% অনেস্ট থাকতে পারবেন না তাদের ট্রিটমেন্টের ব্যাপারে। সো আপনি যদি ক্লিনিক, যেহেতু আমাকে প্রশ্নটা করা হয়েছে যে পাবলিক হেলথ সম্পর্কে আইডিয়া কেন থাকা প্রয়োজন ক্লিনিশিয়ানদের, আমি মনে করি যে আপনার আপনার কাজ তো মানুষকে সার্ভিস দেওয়া। সেই সার্ভিসটা দিতে গেলে অবশ্যই আপনাকে এই মাস পপুলেশনের কথা চিন্তা করতে হবে এবং পাবলিক হেলথ বা ডিজিজের প্রিভেনশন, কিওর, এগুলো সম্পর্কে আপনাকে খুব 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 ভালো ভালো একটা আইডিয়া রাখতে হবে। এটুকুই আমি আসলে বলতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ সৌরভ, অসংখ্য ধন্যবাদ। আমি সেই সাথে আরেকটু অ্যাড করব। সৌরভ তো বললো যে ক্লিনিক্যাল প্র্যাকটিস বেটার করার জন্য আসলে পাবলিক হেলথ নলেজটা ওর জরুরি। আর যারা ক্লিনিক্যাল প্র্যাকটিসে থাকবেন বা আপনারা যারা মেডিকেল ডক্টর বা নার্স আছেন তারা কিন্তু অলরেডি জানেন, ঘাটাঘাটি করে অলরেডি জেনে গেছেন যে ডিগ্রি নেওয়ার জন্য বা প্রমোশনের জন্য কিন্তু পাবলিক হেলথ রিসার্চ থাকাটা জরুরি। ডিগ্রির শেষ বছরে গিয়ে কিন্তু আপনাকে থিসিস করতে হবে, ডিসার্টেশন করতে হবে, এগুলো হচ্ছে রিসার্চ। বা আপনাকে পদোন্নতি পাওয়ার জন্য কিন্তু এখন রিসার্চ এক্সপিরিয়েন্সটা দেখাতে হয়। সো এটা অনেকেই জানেন। এগুলো তো গেল ক্লিনিশিয়ানদের কথা। যারা ক্লিনিক্যাল প্র্যাকটিসের বাইরে যারা আছেন, হেলথ সায়েন্স, লাইফ সায়েন্সের অন্যান্য সাবজেক্টের যারা, সেটা অলরেডি বলেছি, বায়োকেমিস্ট্রি, বায়োস্ট্যাটিস্টিক্স, জেনেটিক্স, ফুড অ্যান্ড নিউট্রিশন ইত্যাদি এসব সাবজেক্টে যারা আছেন তাদের তো অবশ্যই অবশ্যই পাবলিক হেলথ নলেজটা থাকা জরুরি নিজেদের ক্যারিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য। ফর অবভিয়াস রিজনস। আচ্ছা, আমরা একটা হাত দেখছি। আল আফরোজা সুলতানা আপু, আপনি কি কোনো প্রশ্ন করতে চাচ্ছিলেন? হ্যালো ভাইয়া। না, আমি হচ্ছে ডক্টর সৌরভের সাথে একটু অ্যাড করতে চাচ্ছিলাম যে উনি যে প্লিজ। কোভিড এর সময় পাবলিক হেলথ এর যে ইম্পর্টেন্সটা বললেন, তো আমার কাছে মনে হয়েছে যে কোভিড যখন প্রথম আসলো তখন তো আমরা আসলে একদমই অন্ধকারে, আমরা কিছুই জানতাম না। তো যে পাবলিক হেলথের যে রিসার্চ পেপার গুলো, সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি যে আসলে কোভিড কোথায় কোথায় ছড়াচ্ছে, কিভাবে ছড়াচ্ছে, এবং প্রতিদিনের যে ডেটা গুলো, লাইক কতজন হচ্ছে ডেইলি এফেক্টেড হচ্ছে, কিভাবে ছড়াচ্ছে, কারা কিভাবে কমপ্লিকেশন হলে সেটার সিভিয়ারিটি কতটুকু, কতজন মানুষ মারা যাচ্ছে, এই ডেটাগুলা কিন্তু পাবলিক হেলথ স্পেশালিস্টরাই যারা তারাই কিন্তু জেনারেট করতে সাহায্য করেছে। এবং এই ডেটাগুলো যদি আমরা না পেতাম তাহলে কিন্তু আমরা আসলে জানতাম না যে কোভিড এর সিভিয়ারিটি কতটুকু। ইভেন তারা কিন্তু দেখিয়েছে বিভিন্ন রিসার্চের মাধ্যমে যে কিভাবে কোভিডটাকে আমরা প্রিভেনশন করতে পারি, লাইক হ্যান্ড ওয়াশিং, তারপরে মাস্ক ব্যবহার করা, কিংবা কি কি ওষুধ আমরা ব্যবহার করলে কোভিড এর সিভিয়ারিটিটা কমবে। তো আমার কাছে মনে হয় যে ক্লিনিক্যাল প্র্যাকটিস তো অবশ্যই জরুরি। কোভিড এর সময় ক্লিনিশিয়ানরা অনেক বেশি এফোর্ট দিয়েছেন এবং একদম কাছে থেকে হচ্ছে তারা বলবো যে একদম ফ্রন্ট লাইনে থেকে রোগীদের সেবা করেছেন। কিন্তু আমি বলবো যে পর্দার আড়ালে থেকে সবচেয়ে মেজর যে রোলটা প্লে করেছেন সেটা হচ্ছে যে পাবলিক হেলথ স্পেশালিস্টরা। এই সমস্ত ডেটা না পেলে আমরা আসলে কোভিডটাকে, আমার মনে হয় না আমরা ট্যাকেল করতে পারতাম, এত বড় একটা মেজর প্যান্ডেমিক। এটাই বলার ছিল। থ্যাংক ইউ। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। থ্যাংক ইউ আপু। আসলে আপু একটা ভালো কথা বলেছেন যে পর্দার আড়ালে থেকে কিউরেটিভ যে ট্রিটমেন্ট বা ক্লিনিক্যাল প্র্যাকটিস যেটা, সেটা আসলে অন স্টেজ যে জিনিসটা আমরা দৃশ্যমান দেখতে পাই, বাট দৃশ্যমান না এক্স্যাক্টলি। যেটা, সেটা আসলে ব্যাক স্টেজে, পর্দার আড়ালে, যেটা আপনি বললেন। আচ্ছা, সৌরভ রায় মৈত্র, কিছু বলতে চাচ্ছিস? আহ, হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম একটা ব্যাপারে। আমি আপুর সাথে সম্পূর্ণ একমত যে পর্দার আড়ালে থেকে যে মানুষগুলো কাজ করছে, রিসেন্ট টাইমসে দেখা গিয়েছে অনেকেই আমরা জানতাম না আইইডিসিআর নামে আমাদের দেশে একটা প্রতিষ্ঠান আছে, এটাও কিন্তু আমরা জানতাম না, অনেকেই জানতাম না। কিন্তু কোভিড রাইট। এসে আসলে দেখিয়ে দিয়েছে যে এপিডেমিওলজি সম্পর্কে আইডিয়া রাখা কতটা গুরুত্বপূর্ণ। ইভেন যারা ইন্টারেস্টেড তাদের উদ্দেশ্যে আমি বলতে পারি যে গভর্নমেন্ট বা প্রাইভেট ক্যান্ডিডেট যারা আছেন, আইডিসিআর থেকে কিন্তু তাদেরকে মাস্টার্স করার জন্য এখন হচ্ছে স্কলারশিপের ব্যবস্থা কিংবা পড়ালেখার সুযোগ করে দেওয়া হচ্ছে। ট্রপিক্যাল মেডিসিনের উপরেও সেখানে ইমপ্লিমেন্টেশন করা হচ্ছে। আর নাসিরা একটা যে কথা বললো যে
পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে থিসিস বা ডিসার্টেশন যখন জমা দিতে হয়, আপনি এমডিএমএস বা এফসিপিএস যেটাই করেন সেক্ষেত্রে ডিসার্টেশন জমা দিতে হয়। সেখানে কিন্তু আপনাকে মানে আপনার কিন্তু মতামত এটাই নেওয়া হয় যে আপনি প্রাইভেট প্র্যাকটিসে রোগীদের জন্য কি করবেন সেটা না, সেখানে কিন্তু মাস পপুলেশনের জন্য আপনি কি কন্ট্রিবিউশন করতে পারবেন সেটার উপরে হাইলাইট করা হয়, সেটার উপরে আপনার থিসিস পেপার রেডি করতে হয়। সুতরাং পাবলিক হেলথ সম্পর্কে মানে শুধু মানে ভাষা ভাষা জ্ঞান না, আমি বলবো যে একটা কমপ্লিট আইডিয়া থাকা ইজ এ মাস্ট ফর রিগার্ডিং এনি প্র্যাকটিস। আপনি ক্লিনিশিয়ান হন, নন ক্লিনিশিয়ান হন, যাই হন, মানে যদি মেডিকেল প্রফেশনের সাথে ইনভলভ থাকেন আপনাকে অবশ্যই খুব ভালো একটা আইডিয়া রাখতে হবে। এটুকুই বলতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ আসিফ। অসংখ্য ধন্যবাদ আপনাদের নাসির। দুজনকে, অসংখ্য ধন্যবাদ। আমরা পরের স্লাইডে নাসির। চলে যাই কারণ একটু সময় থেকে। পরের স্লাইডে যাওয়ার আগে নাসির শোন, আমার মনে হয় বেরোতে হবে। তুই যদি পারোস পাবলিক হেলথ স্টাডিজ এর পরে আমাকে একটু ফ্লোরটা দিয়ে দিস রিসার্চের তুই আগে। কি এখন পাবলিক হেলথ প্রোগ্রাম নিয়ে কথা বলতে চাচ্ছিস? এখনই হ্যাঁ তুই বলে নিতে পারিস। আচ্ছা, আমরা আমরা তাহলে আগে সাদলিকে ফ্লোরটা দিই, কারণ পাবলিক হেলথ প্রোগ্রাম নিয়ে কথা বলার মতো আসলে শুধু সাদলি আছে এখানে গেস্টদের মধ্যে। সো সাদলি প্লিজ, দ্য ফ্লোর ইজ ইয়োর্স। আচ্ছা, থ্যাংক ইউ নাসির, থ্যাংক ইউ সৌরভ ভাই। আহ, মূলত আমার পরিচয়টা দিয়ে শুরু করি। সেটা হলো আমি ডক্টর মোহাম্মদ সাদলি বেনজির আরিফিন। ক্যাসলিং এর শুরু থেকে, প্ল্যানিং থেকে শুরু করে সবকিছুই আসলে আমি নাসির রাজীব মিলে প্ল্যান করি আর কি। বাট আমি কোনো কিছু বলার আগে বরাবরের মতোই আসলে আমার অনেকের সাথে পরিচয় নাই। আমি দেখতেছি এখানে আমাদের সাথে 36 জন যোগ হয়েছে ক্যাসলিং এর সাথে। এটা অনেক বড় অ্যাচিভমেন্ট আমাদের। আর নাসিরের অনেক প্রচেষ্টায় আসলে এটা সলভ, মানে এতদূর আমরা আসতে পারছি, যতটুকু আসতে পারি না। বাট আমি একটু সবার কাছ থেকে একটু চেষ্টা করবো সবাইকে সবাইকে যেটা অনুরোধ করবো, আপনি একটু আমি পরিচিত হওয়ার জন্য আপনার নাম, কোন মেডিকেলে আছেন, আপনি যদি আন্ডার গ্রাজুয়েট থাকেন কোন ইয়ারে আছেন, আর যদি গ্রাজুয়েট থাকেন কি করছেন, জাস্ট একটু জানানো। আর শর্ট করে খুবই অল্প সময় আপনাদের দিব, 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে আমাদেরকে জানাবেন কেন আসলে আমাদের সাথে জয়েন করছেন, আর কি কি জানতে চাচ্ছেন। হ্যাঁ, জাস্ট শর্টে আর কি। আমি নাম ধরে বলছি, আপনারা কাইন্ডলি রেসপন্ড করবেন। আইনুল হক। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আইনুল হক। আমি বর্তমানে কর্নেল মালিক মেডিকেল কলেজ মানিকগঞ্জে 5ম বর্ষের ছাত্র। আর আমার এখানে জয়েন করার কারণ হচ্ছে আমি আমার বিভিন্ন ইউনিভার্সিটিতে আমার বুয়েট বা নর্থ সাউথে আমার কিছু বন্ধুরা আছে যারা রিসার্চ করে, এবং আমি অ্যাজ এ সরকারি মেডিকেল স্টুডেন্ট আমি অনেক পেশেন্ট আমি দেখতে পাই। তো আমারও ইচ্ছা হয়েছে যে আমি রিসার্চ আন্ডারগ্রেড অবস্থায় কিছু করতে পারি কিনা, কিছু শুরু করতে পারি কিনা সেই বিষয়ে। কিন্তু আমার নলেজ এই দিকে খুব কম, তো এই বিষয়ে নলেজটা গ্যাদার করার জন্য আমি আসলে আছি। ওকে, আকাশ সাহা। হ্যাঁ ভাই, আদাব। আমি হচ্ছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে আমি এখন ইন্টার্নি করছি। জি, আর এমনিতে হচ্ছে আমার ইচ্ছা একটু রিসার্চ নিয়ে কাজ করার পরবর্তীতে, এই জন্য আমি জয়েন করছি। ওকে। লাফরোজা সুলতানা আপু অলরেডি মনে হয় আপনি কিন্তু আছেন, আমি শিওর না, তবু আপুর সাথে একটু পরিচিত হলে আপু বলুন। হ্যালো, আমি আফরোজা। আমি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে পাশ করেছি 2018-তে। এখন নর্থ সাউথে পাবলিক হেলথে মাস্টার্স করছি, পাশাপাশি আইসিডিডিআর তে একটি ভ্যাকসিন ট্রায়ালে কাজ করছি। সো যেহেতু আমি অলরেডি পাবলিক হেলথের ট্র্যাকে চলে এসেছি, এন্ড আমি নাসির ভাইকে দেখলাম ক্যাসিং সম্পর্কে উনি প্রমোট করছেন, তখন আমার কাছে মনে হলো যে যেহেতু আমি এই সেক্টরে কাজ করব, সো এটা একটা ভালো অপরচুনিটি হবে আমার জন্য, যে যদি আরো কিছু পাবলিক হেলথ এনথুজিয়াস্টের সাথে কাজ করতে পারি। অবশ্যই সবার থেকে ভালো ভালো কিছু শিখবো, এরকম আশা করি। এই গ্রুপের সাথে কাজ করার ইচ্ছা। ধন্যবাদ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। লিজা, বন্যা আক্তার লিজা আপু। বন্যা আক্তার লিজা আপু। ওকে, টাইম আপ। দিনা ফারিহা। আসসালামু আলাইকুম সবাইকে, আমি দিনা ফারিহা, আসসালামু আলাইকুম ভাইয়া, রাজশাহী মেডিকেল আমি বর্ণাকাল লিজা। আমি হচ্ছে ওকে 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 ওকে, শহীদ একজন সোহরাওয়ার্দী একজন মেডিকেল একজন। কলেজে হ্যালো। বন্যা আচ্ছা, আক্তার আমরা লিজা আপু আপনি বন্যাকা বলুন। লিজা লিজা আপুকে আপু আগে বলুন। ফোর্ট দিই। লিজা হ্যাঁ, আপু আপনি বলুন। হ্যাঁ, দিনা আপু লিজা আপু সরি, আপনি বাট বলুন। লিজা আপুকে আগে ফোর্ট।
জি, আমি হুম। বর্ণা আক্তার লিজা। আমি হচ্ছে এমবিবিএস ফাইনাল ইয়ার স্টুডেন্ট শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে। তো আমার হচ্ছে পাবলিক হেলথ ইন ফিউচার ক্যারিয়ারে যাওয়ার ইচ্ছা আছে। এজন্যই হচ্ছে আমি এখানে অ্যাড হয়েছি। ওকে ওকে আপু, থ্যাংক ইউ। তিনা পারি আপু। আচ্ছা, লিজা আমি আপু আপনি হচ্ছে মিউট গত করে দিন। বছরে লিজা আপু আপনি মিউট করে দিন। গত বছর গত বছর এপ্রিল আমার ইন্টার্নশিপ কমপ্লিট করেছি। আমি পিডিএস ব্যাচ 28 আরএমসি। আর নেক্সট জুলাই থেকে ইনশাল্লাহ নিক্সমে হেলথ সার্ভিস ম্যানেজমেন্ট অ্যান্ড পলিসিতে জয়েন করব। তো যেহেতু হচ্ছে আমার ক্যারিয়ারটা পাবলিক হেলথের দিকে আগাচ্ছে, তো এই জন্য সোশ্যাল মিডিয়ার থ্রুতে ক্যাসলিংকে দেখলাম। তো এটাতে অ্যাড হতে চাচ্ছি, এই কারণে যেন নেক্সট ভালো একটা পোর্টফোলিও ক্রিয়েট করতে পারি। ইনশাআল্লাহ। ওকে, দিওয়ান তাসনিয়া আজাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন কি আমাকে? জি জি, লাউড অ্যান্ড ক্লিয়ার বলেন। আচ্ছা আচ্ছা। আমি হচ্ছে ডক্টর দেওয়ান তাসনিয়া আজাদ। আমি পাশ করেছি যশোর মেডিকেল কলেজ থেকে 2022-এর জুলাই আমার ইন্টার্নশিপ শেষ হয়। তারপরে হচ্ছে আমি একটা ক্লিনিক্যাল ট্রায়ালে কাজ করা শুরু করি। ওখানে আমি 1 বছর কাজ করি। পাশাপাশি হচ্ছে আমি হেলথ ইকোনমিক্সে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছি। তো ওটা প্রায় শেষের দিকে। আর এখন হচ্ছে আইসিডিডিআরবি-তে অ্যাজ এ প্রজেক্ট রিসার্চ ফিজিশিয়ান কর্মরত আছি। এটুকুই। নাইস নাইস। ফায়েজা তাহিয়া রহমান। আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে আমাকে? জি জি। আমি পপুলার মেডিকেল কলেজ থেকে পাশ করেছি। গত বছর অক্টোবর ইন্টার্নশিপ শেষ করেছি। আসলে রিসার্চ সম্পর্কে ওরকম কোনো ধারণা ছিল না, তো বিভিন্ন গ্রুপে খুঁজতে খুঁজতে আপনাদের এই পোস্টটা দেখলাম, এরপরে জয়েন করা। অ্যাকচুয়ালি রিসার্চ সম্পর্কে ধারণা নেওয়াটাই মেইন উদ্দেশ্য, আর হচ্ছে কোনো রিসার্চে যদি পার্ট হতে পারি, এই জন্যই ওকে এই প্রোগ্রামে জয়েন ওকে করা। ধন্যবাদ। ওকে। হাবিবা কামাল। আসসালামু আলাইকুম। আমি হাবিবা কামাল সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ থেকে পাশ করেছি। রিসেন্টলি আমার ইন্টার্নশিপ শেষ হয়েছে। আর ফেসবুকের মাধ্যমে আমি ক্যাসলিংটা পেয়েছি। আমার মূলত রিসার্চে ইন্টারেস্ট, কিন্তু আবার জিরো নলেজ থাকার কারণেই আমি এখানে এসেছি, মানে জানার জন্য, আরো বোঝার জন্য। আশা করি অনেক কিছুই জানতে পারবো। এটুকুই। ইনশাআল্লাহ। ওকে ওকে আপু। হুমায়রা আনসুল ফাইজা। আছেন আপু? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হুমায়রা ফাইজা শেরেবাংলা মেডিকেল কলেজে ফাইনাল ইয়ারে পড়ছি। আমার শেরেবাংলা রিসার্চ মেডিকেল কলেজ। রিলেটেড জি জি ভাইয়া, শেরেবাংলা মেডিকেল কলেজ। ওকে বলো। আর আমার হচ্ছে আন্ডার গ্রাডে রিসার্চ রিলেটেড কিছু কাজ করার ইচ্ছা ছিল, আর পাশাপাশি ফিউচারে পাবলিক হেলথে যাওয়ার ইচ্ছা, সেই জন্য আমি এখানে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওকে। ইফাত আমান। আসসালামু আলাইকুম। আমি ইফাত আমান অত্রি। আমি ফাইনাল ইয়ার স্টুডেন্ট, মুগদা মেডিকেল কলেজ। আমার আসলে এইচএসসি সময় থেকেই আর কি মেডিকেল রিসার্চ, আইসিডিডিআরবি রিসার্চ ফ্যাসিলিটি এগুলো নিয়ে একটু আগ্রহ ছিল, কিন্তু আসলে আমি খুবই কম নলেজ গ্যাদার করতে পেরেছি। এই প্ল্যাটফর্মটা আমার চোখে পড়ে হঠাৎ করে, আর এরপরই আমি এখানে আর কি জয়েন করেছি। আর খুবই খুশি আর কি জয়েন করতে পেরে। আশা করি মানে অনেক কিছু শিখতে পারবো। ইনশাআল্লাহ। লিলি ব্লসম। আচ্ছা, আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, অন্য নাম দিয়ে ভুলে জয়েন করে ফেলেছি। আমার আসল নাম হচ্ছে ফারহাত আনু ফাইজা। আমার কথা কি শোনা যাচ্ছে? লাউড অ্যান্ড ক্লিয়ার আপু বলুন। জি, থ্যাংক ইউ। আমি হচ্ছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারে আছি। আমার হচ্ছে যখন আমি থার্ড ইয়ারে ছিলাম তখন থেকে আমার কমিউনিটি মেডিসিনটা বেশ ভালো লাগতো, যেটা সবাই অনেক বোরিং বলে। তো এরপরও আমার আসলে পাবলিক হেলথ নিয়ে অত আইডিয়া ছিল না, কিন্তু রিসেন্টলি ফাইনাল ইয়ারে ওঠার পরে আমার এটা নিয়ে একটু আগ্রহ এসেছে, এবং আমি রিসেন্টলি কিছু ইউটিউব ভিডিও দেখছিলাম এই যে পাবলিক হেলথ রিসার্চ দেন প্রোগ্রাম, কিছু আইডিয়া নিয়েছি, কিন্তু তাও অত ডিটেলস আইডিয়া পাইনি। তো এটার জন্য এখানে জয়েন করেছি। তেমন কোনো আইডিয়া নেই এখনো, রিসার্চ সম্পর্কে জানতে চাই। ইনশাল্লাহ এটাতে ক্যারিয়ার করার ইচ্ছা আছে। ধন্যবাদ। অ্যানাটমিও কম বোরিং না। আচ্ছা,
মাহিরা আপু। ইহতিসাম। ইহতিসাম, আসসালামু okay. আলাইকুম, আমি হচ্ছে মাহিরা ইহতিসাম। মুক্তা মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারে পড়ালেখা করছি। আমি হচ্ছে পাবলিক হেলথের যে ব্রড ফিল্ডটা রয়েছে এটা সম্পর্কে জানতে অনেক বেশি আগ্রহী। সেই সুবাদেই কাস্টিং এর এই পোস্টটা আমার চোখে পড়েছে এবং আমি এর সাথে যুক্ত হয়েছি। ধন্যবাদ। আছেন ভাই? শালি তোর কথা কেটে যাচ্ছে। মাসুদুর রহমান। মাসুদুর রহমান। জি ভাই, জি ভাই শোনা যাচ্ছে। আমাকে শোনা যাচ্ছে? জি জি বলেন। জি, আমি হচ্ছে ডাক্তার হ্যাঁ, মাসুদুর রহমান কাঞ্চন। আমি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে পাশ করেছি। আমি এখন ব্র্যাক জেপিজিতে রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে রয়েছি আর কি। কোন সেশন? আমি হচ্ছে 14-15 সেশন। ওকে, ঠিক আছে ভাই। রাকিবুল ইসলাম রাকিব। আচ্ছা নাসির, আমাকে শোনা যায়? শোনা যায়। রাকিবুল ইসলাম রাকিব। আসসালামু আলাইকুম ভাইয়া। সলিমুল্লাহ মেডিকেল কলেজে 5th ইয়ারে আছি। পাবলিক হেলথ সম্পর্কে ইন্টারেস্টেড, তো মেইনলি ফিউচারে নিয়ে কাজ করার আগ্রহ আছে, সেজন্যই মূলত গ্রুপে জয়েন করা। আর আকাশ না দাদার কাছ থেকে মূলত উনি ইন্সপায়ার করছেন, তো সেজন্যই জয়েন করা। ফার্দার এভাবে কিছু ইয়ে করা হয়নি, তো ইনশাল্লাহ আপনাদের সাথে থেকে পাবলিক হেলথ সম্পর্কে আরো জানার বা শেখার ইচ্ছা আছে। ওকে, আমরা আগাই। রাশিদ জামেদ। হ্যালো। আচ্ছা, রৌনক জাহান। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি রৌনক জাহান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ফাইনাল ইয়ার। করোনাকালীন সময় থেকে আসলে আমার এই পাবলিক হেলথের প্রতি ইন্টারেস্টটা জাগে আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে, যে এখানে উপস্থিত আছে বন্যা আক্তার। তো এখন আমরা আমি মেইনলি আমার এই ফ্রেন্ডের মাধ্যমেই এই জিনিসটার খোঁজ পেয়েছি এবং আমি এটাতে ভবিষ্যতে ক্যারিয়ার করতে আগ্রহী। ধন্যবাদ। ইনশাআল্লাহ। রুহানিয়া আমরিন। আসসালামু আলাইকুম, আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি, আমি রুহানি আমরিন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের 5ম বর্ষে এখন পড়ছি। আসলে 3rd ইয়ারে যখন কমিউনিটি মেডিসিন পড়েছিলাম তখনই আমার কাছে মনে হচ্ছিল যে আসলে যেই দিকেই যাই মানে এর পরবর্তীতে এটা একটা এসেনশিয়াল পার্ট। তার মানে এই বিষয়ে আমার আরো আসলে শেখা উচিত, যাতে আমি আরো ভালো করে সবাইকে সার্ভিস প্রোভাইড করতে পারবো। তো এর জন্য আসলে ক্যাসলিং এর সাথে যুক্ত হয়েছি। ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবো। থ্যাংক ইউ। ওকে, এরপরে হচ্ছে পালিত সানওয়া। সরি, সান্নয় পালিত। জি 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 ভাইয়া শোনা যাচ্ছে? জি জি জি। জি, আমি ডক্টর সান্নয় পালিত। আমার 16-17 সেশন। আমি ইন্টার্নশিপ কমপ্লিট করেছি পপুলার মেডিকেল কলেজ থেকে। আমার এই টিমে জয়েন করার মেইন পারপাসটা হচ্ছে পাবলিক হেলথ সেক্টরটা একটু ভালোভাবে জানার জন্য এবং একটা রিসার্চ টিমে কাজ করার সুযোগ পাওয়ার জন্য। শাকিল আক্তার। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের বিডিএস ফাইনাল ইয়ারে। আমি মূলত হচ্ছে 3rd ইয়ার থেকে এরকম একটা প্রোগ্রামে জয়েন করার জন্য চাচ্ছিলাম, বাট খুঁজে পাইনি। এট লাস্ট খুঁজে পাইছি। আর এই পাবলিক হেলথ রিলেটেড আরো ডিটেল কিছু জানার জন্য অনেক ইন্টারেস্টেড। ওকে, আই থিংক বাকিদের তো আমরা চিনি। তো যেটা আমি বুঝলাম যে অনেকেই হয়তো বা জানেন, অনেকে হয়তো বা জানেন না আসলে কি পাবলিক হেলথ আসলে কি, বা এটা এটার লাইফে কি আছে, এটা পরবর্তী আছে কি আছে। একই আপনারা যে সিচুয়েশনে আছেন, আমি নাসির সৌরভ ভাই একটা টাইমে এইরকম সিচুয়েশনে ছিলেন। তো আমি আমার পরিচয়টা আবার দিয়ে নেই। আমি মোহাম্মদ সাদ্দিক বেদাতে আরফিন। আমি শেরে বাংলা মেডিকেল কলেজ বরিশাল ডেন্টাল ইউনিট থেকে পাশ করি। আমি বিডিএস সেকেন্ড ব্যাচ ছিলাম।
একজন আপনি মনে হয় শেরে বাংলার আছেন, বুঝবেন। আর এরপরে আমার জার্নিটা একটু চেঞ্জ হয়ে যায়। তো নর্মালি আমার ইচ্ছা ছিল, বাট কিছু সিনারিও আমাকে হচ্ছে আমার চিন্তা ভাবনা একটু পরিবর্তন করে দেয়। তো ইন্টার্নের সময় যেটা হয় যে আমি নিজে একটা সুযোগ পাই পাবলিক হেলথের কাজ করার, সেটা হচ্ছে একটা এনজিও তে ডাক দিয়ে যাই। একটা এনজিও ছিল, ছোট্ট একটা ক্যাম্পিং এরিয়া ছিল, হেলথ ক্যাম্প। সেখানে গিয়ে আমার আউটডোর বেসিসে রোগী দেখা হতো। তো ওই জার্নিটা আমি ডিটেলসে বলবো না। তারপরে একটা লম্বা জার্নি শুরু হয়। আমার ইচ্ছা হয় যে আসলে জানার আরো, কারণ আমি আমার মেডিকেল কলেজ থেকে ওইভাবে সিনিয়র বলেন বা টিচার যারাই ছিলেন ওইভাবে আমি গাইডেন্স পাচ্ছিলাম। কারণ সবাই আমাকে একটা কথাই বলতেন যে বিসিএস বিসিএস বিসিএস, এটা ছাড়া কোনো লাইফ নাই, এটা ছাড়া কোনো ইয়ে নাই। তো এটা আমার জন্য বেশ আমার জন্য চয়েসেবল ছিল না। তো জানাজানি অনেক ঘাটাঘাটির পরে নাসিরের সাথেই ছিলাম, আমরা একসাথে সিদ্ধান্ত পাবলিক হেলথে আগাবো। এরপরে আমি নর্থ সাউথে ঢুকি। নর্থ সাউথে ফিনিশ করার পরে বাইরে আমি 2012-13 সেশন এমপিএইচ করার পরে যেটা হয় যে নর্থ সাউথের পড়া অবস্থাতেই আমি পাবলিক হেলথে বেশ কয়েকটা কাজে ইনভলভ হই, রিসার্চের বেসিস কাজেও ইনভলভ হই, সাথে সাথে প্রোগ্রাম রিলেটেড কাজেও ইনভলভ হই। নর্থ সাউথে ঢোকার পরে আমি জানতে পারি আসলে যে পাবলিক হেলথে পড়ার পরে বেসিকলি আমাদের দুইটা স্কোপ তৈরি হয়, আরো অনেক স্কোপ আছে, ওইটাতে আমি যাবো না, নাসির আরো ডিটেলসে বলবে, আমি শর্টকাটে বলি। বেসিকলি বড় বড় দুইটা স্কোপ তৈরি হয়, মানে স্কোপ আছে যেটাতে আমরা আসলে পরবর্তীতে ডাক্তার হয়েও কাজ করতে পারবো। সেখানে আমি এমবিবিএস হই বা বিডিএস হই, ডাজেন্ট ম্যাটার, আমি পাবলিক হেলথ ওয়ার্কার হিসেবে পাবলিক হেলথ প্রফেশন হিসেবে কাজ করতে পারবো। একটা হলো রিসার্চ, একটা হলো প্রোগ্রাম। তো রিসার্চে বেশ কিছুদিন আমার অ্যাক্টিভিটি থাকে। আমি কিছু স্বনামধন্য আমাদের বাংলাদেশেরই কিছু বড় বড় নাম করে সাথে কাজ করেছিলাম, এবং ওইটার থ্রুতে আবার কিছু পাবলিকেশন হয়, ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিকেশন হয়েছিল। কিন্তু আমার আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে সেটা হচ্ছে আমার খুব একটা ইয়া লাগছিল না, কারণ আমি ফিল্ডে কাজ করার খুব পছন্দ করতাম আগে থেকে। তো যেটার কারণে প্রোগ্রামের রিলেটেড যে অ্যাক্টিভিটিস গুলো সেটা আমাকে বেশি সেটা তো ওই দিকে আবার ডাইভার্ট হই। তো কোভিড চলে আসলো, কোভিডের সময় আমি নিজেই হচ্ছে আমি এখন যে কথা বলবো আমার জার্নির ক্ষেত্রে আপনারা যে স্লাইড দেখতে পাবলিক হেলথ প্রোগ্রাম এটাই কভার হয়ে যাবে। তো যেটা করি তখন একদম ভলেন্টিয়ার হবে, স্বেচ্ছায়। আমাকে শোনা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে, একটু জোরে বল। ওকে, শেষ করতেছি। হ্যাঁ, তো প্রোগ্রামে ওই এনজিও তে কাজ করার শুরুতে আমার যেটা হয় যে লকডাউনের সময় কিন্তু আমরা সবাই লক ছিলাম ঘরের মধ্যে। তো কারণে অনেক যারা স্লাম ওয়ার্কার বস্তিতে যারা থাকতো, আরো অনেক মার্জিনালাইজড পিপল যারা ছিল, লো ইকোনমিক যারা মানুষ ছিল, তারা অনেক খাবার পাচ্ছিল না। এরকম কারণে কি হয়, এনজিওটা হচ্ছে আপনি খাবার প্রোভাইড করতে, ফুড ডেলিভারি একটা ইয়ে ছিল। তো এখানে ডোনেশন আসতো অনেক, এই আমরা খাবার ব্যবস্থা করতাম, সেখানে হচ্ছে পাঠাইতাম। আমার ভলেন্টারি অ্যাক্টিভিটি দেখে, আমার লাগাতার ডেডিকেশন দেখে তাদের সাথে আমি অনেকদিন কাজ করি, প্রায় 6 মাসের মতো। তাই আমাকে অফার করো যে ভাই তুমি আমাদের সাথে কাজ করো। ওনারাই আমার প্রোগ্রাম অফিসার হিসেবে নেয়। ওখানে প্রায় 1 বছর কাজ করার পরে আমি একটা জবে জয়েন করতে পারি, টেকনাফে চলে যাই এনজিও ফোরাম। 2.5 বছর হচ্ছে একটা কোচিং কমপ্লিট করে দিয়ে এবং শেষ করে আসি। সেটা ছিল ওয়াটার স্যানিটেশন নিয়ে। আমি টেকনাফের যে এলাকায় ছিলাম সেখানে পানির খুবই ক্রাইসিস বলার মতো না। মানে পানি আসলে খাবার পানি ব্যবহারের পানি খুব কম পাহাড়ি এলাকা যেহেতু, প্লাস হচ্ছে সেখানে যেহেতু সমুদ্রবর্তী এলাকা, সেখানে ঝড় এবং হচ্ছে সাইক্লোন খুবই বেশি, ডিজাস্টার অনেক হয়, পাহাড় ধস হয়। এই রিলেটেড অ্যাক্টিভিটিস এর অনেক এনজিও আছে সেখানে, স্বাস্থ্য রিলেটেড সচেতনতা রিলেটেড কিছু এনজিও কাজ করছে, কিছু না অনেক এনজিও এবং আইএনজিও সবাই কাজ করছে। তারপর হচ্ছে আপনার ডিজাস্টার রিলেটেড কিছু এনজিও কাজ করতেছে। তো নানান রকমের এনজিওর সাথে আসলে আমাদের স্পেশালি আমি বলবো আমার সৌভাগ্য হয় যে কাজ করার, সেখানে রিসার্চ রিলেটেড কিছু অ্যাক্টিভিটি হচ্ছে। তো এই যে ক্রাইসিস গুলা
সেখানে ক্রাইসিস হয়, সেখানে আসলে এনজিও আগায় যায়। তো পাবলিক হেলথে এই যে আমি প্রথমে বলেছিলাম রিসার্চ প্রোগ্রামের পার্টটা হলো আমি একদম সরাসরি মানুষের সাথে কাজ করতে পারতেছি, কথা বলতে পারতেছি তাদের জন্য, তাদেরকে অ্যাওয়ারনেস ফিল্ড করতে পারতেছি, তাদের অনেকেই স্কিলড, অনেকেই অনেক কিছু আসলেই জানে। হ্যাঁ, দূরের কথা নর্মাল হাত ধোয়া সম্পর্কে অনেক কিছু জানে, এখনো জানেন বা আজকে 2024 আসলে সেটা আমি আসলে বাস্তবে দেখে এসে দেখতেছি। এই রিলেটেড কাজগুলোর সুযোগ কিভাবে দিত কিন্তু পাবলিক হেলথে মাস্টার্স করার পরে এটা কিন্তু আমার হতো না। আর যদি আমি পাবলিক হেলথে না ঢুকতাম, হ্যাঁ আমার অন্য লাইফ হইতো, সেটা হচ্ছে ক্লিনিক্যালে অনেকেই আমি দেখছি যে যারা ক্লিনিক্যালি খুব একটা অ্যাট্রাক্টেড ফিল করে না, প্র্যাকটিস রিলেটেড জান না। আমি আমার ডেন্টাল যারা জুনিয়র অনেককেই দেখছি, তো সেই আমার হয়তো ওরকম না, বাট আমি যেটা বুঝতাম যে অনেকে আসলে জায়গাটা পেত না। কাকে জিজ্ঞাসা করলে আমি আসলে বুঝতে পারবো যে আমি একটা সঠিক সিদ্ধান্ত পাবো বা ইনফরমেশন পাবো, যে ইনফরমেশনটা ব্যবহার করে আমি আমার সামনে পথটাকে দেখতে পারবো। এই যে একটা বড় গ্যাপ যেটা আমি ফেস করছি, নাসির ফেস করছি এবং আমার সমসাময়িক অনেকেই ফেস করছে, এবং বাংলাদেশের এখনো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো অনেকেই আসলে অনেক কিছু সম্পর্কে জানেন, তাদের ফিউচারকে কিভাবে আগাবে। সেই জায়গাটা থেকে আসলে ক্যাস্টিং এর তার করানো, ক্যাস্টিং এর পদ্ধতিটা আসলে এই জায়গাটা থেকে যে আমরা যতটুকু আমাদের এক্সপিরিয়েন্স হয়েছিল সেই জায়গাটা থেকে আপনাদেরকে আসলে গাইড করা। আপনারা অনেকেই বলেছেন যে ইন্টারেস্ট আছে, ইন্টারেস্ট থাকতেই পারে, কিন্তু যখন আপনি ফিল্ডে ঢুকবেন তখন হয়তো ইন্টারেস্ট চেঞ্জ হয়ে যেতে পারে। তো এই কারণে আসলে আমরা চেষ্টা করবো যে আপনাদেরকে ওই ধারণাগুলো দেওয়ার। পাবলিক হেলথ প্রোগ্রামটা এটাই যে আপনি এনজিও বলেন, আইএনজিও বলেন, আরো প্রোগ্রাম রিলেটেড অ্যাক্টিভিটিস আপনি জয়েন করতে পারবেন। ডিটেলসে আমি বলবো না, ডিটেলসে এখন মাসিল করার সময় না। আর লাস্ট কথা আমি এখানেই শেষ করবো, আমার একটু যেতে হবে। সেটা হলো আপনি আজকে বর্তমানে যে অবস্থায় আছেন না কেন, সেই বর্তমানটা সময়কে আপনি কাজে লাগাবেন। কারণ বর্তমান এই প্রেজেন্ট টাইমটা হলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি যেই ইয়ারেই থাকেন না কেন, যেই সেক্টরে থাকেন না কেন, আপনি আর কি ইনফরমেশন গ্যাদার করেন। বর্তমান যুগ ইন্টারনেটের যুগ, এআই এর যুগ, ভালো মতো চেষ্টা করবেন ইনফরমেশন কালেক্ট করার, জানবেন, ভালো করে জানার চেষ্টা করবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন ক্যারিয়ার সুইচ করবেন কি করবেন না, এটা সম্পূর্ণ আপনাদের। এবং লাস্ট একটা কথা, ডেডিকেটেড থাকবেন। যেই কাজই করেন না কেন, যেই সেক্টরে যান না কেন, প্রত্যেকটা কাজকে চেষ্টা করবেন ওই মুহূর্তে ওটাকে ভালো করে রপ্ত করার। কারণ পরবর্তীতে সেগুলো আপনি সিভিতে অ্যাড করতে পারবেন, এবং সিভি যত ভারী হবে আপনার আপনি যেটা চাচ্ছেন সেটা জব হোক, সেটা আপনার বাইরে ক্যারিয়ার করা হোক, সেটা অন্য কোনো সেক্টরে হোক, সেটার পসিবিলিটি কিন্তু বেড়ে যায়। 100% মতো না, বাট বেড়ে যায়। তো অবভিয়াসলি এটাই হলো বলার উদ্দেশ্য। ভালো মতো জানবেন, আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। আমি বলেন নাসির বলেন, চেষ্টা করবো ক্যাসলিং থেকে যতটুকু পারি আপনাদেরকে গাইড দেওয়ার। সেটা জানার পরে আপনারা সিদ্ধান্ত নেবেন আসলে আপনারা কি চাচ্ছেন। হ্যাঁ, এটা এখানে অনেক প্রশ্ন থাকবে এবং আসবেই। তো আমরা প্রশ্ন করবেন, সেটা নাসির আরো ডিটেলসে বলবে আপনাদের। তো আপনাদেরকে যতটুকু সাপোর্ট দেওয়ার আমরা চেষ্টা করব। তো আজকে পর্যন্ত এইটুকু, ধন্যবাদ সবাইকেই। আমার তো যেতে হবে, নাসির। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ সাদলি তোর এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। আমরা খুব বেশি সময় নষ্ট করব না। আমি ছোট্ট করে জাস্ট বলি যে পাবলিক হেলথের মূলত দুইটা বড় বড় সাইড আছে। একটা হচ্ছে পাবলিক হেলথ প্রোগ্রামস, যেটা ফিল্ডে প্রোগ্রাম প্রজেক্ট যেগুলো লিড করা হয়, ফিল্ডে মূলত কাজ, যেটা সাদলি বললো, টেকনাফে ওর এক্সপিরিয়েন্স শেয়ার করলো। আর পাবলিক হেলথ প্রোগ্রামস এর পাশাপাশি আরেকটা সাইড হচ্ছে পাবলিক হেলথ রিসার্চ। সো পাবলিক হেলথ রিসার্চ সম্পর্কে আমি আমার মেডিকেল কলেজের একজন ছোট বোন আছেন, দেওয়ান তাসনিয়া আজাদ। সো ডক্টর দেওয়ান তাসনিয়া আজাদ রাকাকে আমি একটু অনুরোধ করব যে তার পাবলিক হেলথ রিসার্চের শুরুটা নিয়ে যদি ছোট্ট করে একটু বলতো। আসসালামু আলাইকুম ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ, পরিষ্কার। আচ্ছা, আমি প্রথমে আমার পরিচয়টা দিয়ে নেই, আবার দিচ্ছি। আমি হচ্ছে ডক্টর দেওয়ান তাসনিয়া আজাদ রাকা। আমার সেশন হচ্ছে 2015-16। আমার হোম টাউন মানিকগঞ্জে। আর আমি হচ্ছে যশোর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করেছি। ওখানে ইন্টার্নশিপ শেষ হয়েছে 2022-এর জুলাইতে আমার ইন্টার্ন শেষ হয়েছে। তারপরে আমি আসলে
একদম যদি বলতে চাই আমার আমার একদম শুরুর জার্নিটা আমি সুন্দর করে বলি। আমি ছোটবেলা থেকে আমার হচ্ছে একটা ভিতরে একটা টেন্ডেন্সি ছিল যে আমি বড় হয়ে সায়েন্টিস্ট হইতে চাই। মানে কিছু আমি একটা গবেষণা করব, এই জিনিসটা আমার অনেক ছোটবেলা থেকেই মানে একটা চিন্তা ভাবনা থাকতো। কিন্তু তারপরে একটা আহ, আহ, মানে আমাকে কেউ যদি জিজ্ঞেস করতো তোমার এম ইন লাইফ কি, আমি বলতাম না আমি গবেষক হব, সায়েন্টিস্ট হব, এরকম বলতাম। কিন্তু একটা ব্যাপার ছিল যে আমার আম্মু আব্বু সবসময় চাইতো যে আমি আসলে মেডিকেলে পড়ি। তো আমিও মানে যেহেতু তখন এত অপিনিয়ন নিতে পারি নাই, তাদের অপিনিয়নের উপর আমি অনেকটা নির্ভরশীল ছিলাম। তো দেখা যাচ্ছে যে আমি ওইভাবেই মেডিকেলে চলে আসি ওইভাবেই। আহ, আহ, এখন যখন মেডিকেলে চলে আসি তখন হচ্ছে আমার একটা ইয়া থাকে যে আমি যখন মেডিকেলে চলে আসছি তাহলে মানে এইখানে আমি কিভাবে গবেষণা করতে পারি, আমার এরকম একটা প্রথম থেকে একটা ধান্দা ছিল। তো তখন আর কি আসলে যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে তো আর এইসব নিয়ে কোনো থাকে না। থার্ড ইয়ারে যখন উঠলাম তখন সত্যি কথা বলতে আমাদের হচ্ছে কমিউনিটি মেডিসিন আমাদের যে ডিপার্টমেন্টাল স্যার ছিলেন, উনি আসলে খুবই জ্ঞানী লোক এবং উনি পাবলিক হেলথেরই লোক। মানে ইয়া ছিলেন উনি। অনেক ভালো ভালো এনজিও তারপরে হচ্ছে জাতিসংঘেও কাজ করেছেন। মানে উনি অনেক অন্যরকম একজন ইয়া ছিলেন, তো টিচার। তো উনি সবসময় চাইতেন যে আমাদের এটা নিয়ে একটা ভালো একটা নলেজ দিতে আমাদের সবসময়। কিন্তু সত্যি কথা যেটা আমাদের আমাদের ব্যাচমেটরা যারা ছিল মোস্ট অফ দ্য স্টুডেন্ট বলতো যে আহ, এই এই সাবজেক্টটা কেন মেডিকেল থেকে উঠায় দেয় না, এরকম একটা বিষয় ছিল যে পারলে এই সাবজেক্ট আর ফরেনসিক মেডিসিন বাদ দিয়ে বাকিগুলা পড়া দরকার ছিল। মানে এতটাই হেট করতো সবাই এবং কেউ কোনো কিছুই মানে স্যারের কথাগুলো শুনতো না। কিন্তু আমার আসলে স্যার খুব ইয়া করতো যে আমাদের এদিকে আগ্রহ ইয়া করার জন্য উনি অনেক কিছু বলতো, কিন্তু সবাই ইয়া না করলে আমি সেটা শুনতাম, বুঝার চেষ্টা করতাম। তারপরে হচ্ছে আমাদের যে আরএফএসটি তে যে একটা আমরা একটা রিসার্চের মতন তো করি একটা সবাইকে ফিল্ডে নিয়ে যে ওই রিসার্চ ওইটা আমরা হচ্ছে খুব সুন্দর করে আমাদের স্যার করাইছিলেন। যেভাবে নিয়ম হয় যে না আমি ফিল্ডে যাব, ফিল্ড থেকে ডাটা কালেকশন করবো, সেই ডাটাগুলো অ্যানালাইসিস করব, স্যার একদম সাথে থেকে আমাদের প্রত্যেকটা কাজ করিয়েছিলেন। তো ওইখান থেকে আসলে এবং ওই পেপার রাইটিং অ্যানালাইসিস সবকিছুতে আমি অনেকটা অ্যাক্টিভলি ইনভলভ ছিলাম। তো ওইখান থেকে হচ্ছে আমার একটা ইন্টারেস্ট গ্রো করে যে আচ্ছা তার মানে এইভাবে এইভাবে করতে হয়। তারপরে অবশ্য তারপরে ওই পেপারটা আমরা খুব সুন্দর করে করেছিলাম, কিন্তু স্যার বলেছিলেন যে তোমরা যদি আগ্রহ প্রকাশ করো আমি এটা পাবলিশ করবো। কিন্তু যেটা হয়েছে যে বাকিরা আসলে আগ্রহ প্রকাশ করেনি। আর তখন ফোর্থ ইয়ারেও মানে তারপরে ফোর্থ ইয়ারে উঠে গেলাম, ওইখানকার প্রেশার পরে আর ওই পেপারটা পাবলিশ করা হয়নি। কিন্তু স্যার আমাদের সম্পূর্ণ সাপোর্ট দিতে চাইছিলেন যে তোমরা যদি চাও আমি পাবলিশ করবো, তোমরা যদি থাকো সাথে, তা আমরা ইয়া করে নিই। তো ওইখান থেকে আসলে আমার আমি বুঝতে পারলাম। আর ওই থার্ড ইয়ারে যখন ছিলাম তখনই হচ্ছে আমি যে কম মিডে তো বায়োস্ট্যাটিস্টিক্স তারপরে অনেক কিছুই ছিল, তো ওই জিনিসগুলা ভালোভাবে বোঝার জন্য শুধুমাত্র বই না আমি কিছু অনলাইনে কোর্সও করেছিলাম, এই জন্য কনসেপশনটা কিছুটা ক্লিয়ার হয়েছিল। বায়োস্ট্যাটিস্টিক্স, এপিডেমিওলজি যেগুলো ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে। তো এরপর থেকে হচ্ছে আমি চিন্তা করি যে ফোর্থ ইয়ারে ওঠার পর থেকে আমি চিন্তা করি যে আমি তাহলে আমার যদি আমি আমার রিসার্চের প্রতি বেশি ইন্টারেস্ট আমি বলতেছি। তো তখন হচ্ছে আমি ভাবতেছি যে আমার তো তাহলে ভলেন্টিয়ার ভাবে হলেও আমার কোনো না কোনো ভাবে ইনভলভ হইতে হবে। তখন আমি আসলে আমাদের যে সোশ্যাল মিডিয়াতে আমি অনেক মানুষকে খুঁজছি কারা আমাকে একটু সুযোগ দেবে, একটু ভলেন্টিয়ার ভাবে আমি কাজ করবো। তখন হচ্ছে আমি একটা সিনিয়র ভাইয়া পেয়েছিলাম। তো উনি আরএমসির ছিলেন। তো এখানে আরএমসির যারা আছে আমি জানি না চিনবেন কিনা, আব্দুর রাফি নাম করে। তো উনি তো উনাকে আমি পাই। তো উনি আমাকে ওনার কিছু পেপারে আমাকে কাজ করার জন্য করেছিলেন। তো ওইখান থেকে আমি যেহেতু প্র্যাকটিক্যালি আমি কাজ করি ওখান থেকে আমি অনেক কিছু শিখতে পারি। এটা এটা গেল। তো আরেকটা জিনিস যেটা যে আমি ওই যে আব্দুর রাফি ভাইয়ের কথা যেটা বলি, উনি কিন্তু আমি যখন ওই ফোর্থ ইয়ারে পড়ি উনি সম্ভবত তখন ইন্টার্ন ছিল। আর না, উনি ফিফথ ইয়ারে পড়তো, উনি আমার থেকে 1 বছরের সিনিয়র ছিল। কিন্তু উনার নলেজ এত ভালো ছিল, উনি 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 সব পারতো। কিন্তু উনার কোনো এমপিএইচ নাই, উনি একটা ফিফথ ইয়ারের স্টুডেন্ট, কিন্তু উনি সব পারেন। এবং উনার অলরেডি তখন পেপার পাবলিশ করাও হয়ে গেছে ফার্স্ট অথর হিসেবে। তো উনার কিন্তু কোনো ডিগ্রি নাই, কিন্তু উনি সব পারে। এটা কি উনি নিজে নিজে শিখেছেন। তো পাবলিক হেলথ বিষয়টা হলো এরকম, একটা নিজের ইন্টারেস্ট থাকলে আপনি নিজে নিজে যদি চান আপনি পারবেন। সবাইকেই বলতেছি যে এখন তো অনলাইনে সবকিছু অ্যাভেলেবেল, চাইলে সবকিছুই করা সম্ভব। তো ওই ভাইয়াকে আমি দেখতে সে যা জানে
অনেক অভিজ্ঞ মানুষ ডিগ্রি করে হয়তোবা অতটা বেশি জানে না। তো এরপরে হচ্ছে আমি চাচ্ছিলাম যে আমি নিজে একটা কিছু করি, নিজের একটা পেপার পাবলিশের ইচ্ছে ছিল। তো ওই সময় আমি একটা স্টাডি ডিজাইন করছিলাম। করার পরে এখন হচ্ছে ওই স্টাডিটা যে আমি করবো, করার পরে যে কোনো একটা রিসার্চ করতে গেলে একটা ইথিক্যাল ক্লিয়ারেন্স নেওয়া লাগে। এবং এই ইথিক্যাল ক্লিয়ারেন্সটা যেটা হয় যে একটা যে কোনো ইনস্টিটিউশন থেকে নিতে হয়। যেমন যারা প্রত্যেকটা ইনস্টিটিউশনের আসলে একটা ইথিক্যাল কমিটি থাকে আর কি, ইথিক্যাল রিভিউ কমিটি থাকে, ওইখান থেকে ইথিক্যাল ক্লিয়ারেন্স নিতে হয় যে ওরা বলবে যে আচ্ছা ঠিক আছে রিসার্চটা কন্ডাক্ট করা যাবে বা এতে কোনো ক্ষতি টতি হবে না, এটা আমার পুঁজি করে আমার ইয়ে করতে হবে, আদারওয়াইজ এই পেপার পরে পাবলিশ করা যায় না। তো এই ইথিক্যাল ক্লিয়ারেন্স আমি নিব, আমি নাচতে নাচতে এগুলোর জন্য আমি আমার মেডিকেলে দৌড়াদৌড়ি করছি। কিন্তু আমি যে দেখি কি যে ইথিক্যাল রিভিউ কমিটি যে একটা আছে, এটা আমি যারাই জিজ্ঞেস করি কেউ কিছু বুঝে না আমার কথা। এখন কেউ বুঝে না, তারপর আমি আবার বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে দেখি কেউই কিছু বুঝে না। অনেক ইয়া করার পরে শুনলাম যে একটা নাকি আছে, মানে নামমাত্র একটা আছে, কিন্তু তার একটা ইয়া থাকে, মানে তার কমিটির যে হেড, সেই স্যার একজন একজন বলে এই স্যার কমিটির হেড, আর একজন বলে অমুক স্যার, এই স্যার ওই স্যার, মানে এইভাবে করে ঘুরতে ঘুরতে দেখি কি আমি কোনো কিছু ইয়ে করতে পারিনি। তো এই যে একটা প্রবলেম, এই প্রবলেমটা আসলে কেন? কারণ হচ্ছে কি আমাদের মেডিকেল সেক্টরে কেউ রিসার্চ করেই না বলতে গেলে, মানে বেশিরভাগ ক্ষেত্রে আন্ডার গ্রেডেও কেউ করে না। আমাদের স্যাররাও খুব কম মানুষ, কম স্যারই আছেন যারা রিসার্চের সাথে ইনভলভ। যারা যারা ইনভলভ যে সকল স্যাররা তারা কিন্তু অনেক ডাইনামিক, আর যারা ইনভলভ না তাদের কথা আর কি বলবো। তো দেখা যাচ্ছে ওনারা নাই বলে আজকে যে ইথিক্যাল কমিটি রিভিউ কমিটি গুলো এরকম অ্যাক্টিভ না, বা এরকম ভাবে ঝিমায় রয়েছে। সমসাময়িক ভাবে যদি আমরা একটা ইউনিভার্সিটিতে চিন্তা করি, ওইখানে কিন্তু স্যাররা যথেষ্ট এইসব ব্যাপারে, মানে ওরা সবাই থিসিস করে, ওরা রিসার্চ নিয়ে অনেক এক্সপার্ট আমি যেটা দেখি। তো যাই হোক, তো আমি ওই ওই পেপারটা আসলে আমি পাবলিশ করতে পারি না, মানে এইসব ঝামেলার কারণে। ডাটা কালেকশন করছে, এই করছে এই করছে, কিন্তু এগুলার জন্য আমি ইয়া করতে পারি না। তো ওইভাবে হচ্ছে আমি আরো দু একজনের সাথে কাজ করে টোরে আমি সবার সাথে কাজ করেছি আন্ডার গ্রেডে থাকতে আর কি, যে ওখানে শেখার চেষ্টা করেছি যে আমি তাহলে যাতে শিখতে পারি। তো অনেক সিনিয়র কিছু ভাইয়া আছেন, তাসদিক দীপ ভাইয়াকে চিনে থাকবেন, ওনার সাথে আমি করোনার সময়ে কাজ করেছিলাম আর কি। তো ভাইয়া তো অনেক কোঅপারেটিভ, ভাইয়ার কাছে অনেক কিছু শিখতে পারছি। ওইভাবে আমার আসলে কিছু পেপার পাবলিশ হয় অ্যাজ এ কো অথর। তো এভাবেই আসলে আমার আন্ডার গ্রেডের ব্যাপারটা ছিল। আর তারপরে যখন আমি মেডিকেল শেষ করে 2022-এর জুলাইয়ে, তারপরে হচ্ছে আমার একটা ইয়া ছিল যে আমার ওই যেহেতু আমি পাবলিক হেলথে ক্যারিয়ার করবো, তো আমার জন্য আইসিডিডিআরবি একটা ড্রিম প্লেস ছিল। কিন্তু আনফরচুনেটলি আমি যত অ্যাপ্লাই করতাম হতো না, কারণ আমার এমপিএইচ নাই বা এক্সপিরিয়েন্স নাই। তো শুরুতে ঢুকতে পারলে অনেক ভালো হতো। তারপরে হচ্ছে আমি পাবলিক হেলথ রিলেটেড জব আর কি সার্চ করতে থাকি, যাতে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা হয়। আর সাইড বাই সাইড হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে হেলথ ইকোনমিক্স এর জন্য পরীক্ষা দিয়েছিলাম, ওখানে চান্স হলে মাস্টার্স ইন হেলথ ইকোনমিক্সে ভর্তি হয়ে ঢাকা ইউনিভার্সিটিতে। তো এর পাশাপাশি হচ্ছে আমার একটা ক্লিনিক্যাল ট্রায়াল, আপনারা শুনে থাকবেন যে কোনো ড্রাগ যদি কোনো নতুন ভাবে আসে, সেটা হচ্ছে আমরা মানুষের উপর, হিউম্যান বিইং এর উপর আমরা ট্রায়াল করে তারপর ওটার অ্যাপ্রুভালটা হয় যে আসলে আদৌ এটা মার্কেটে আসবে কিনা। তো আমি একটা ট্রায়ালে কাজ করেছি, সেটা হচ্ছে থার্ড ফেজ ট্রায়াল ছিল, র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল। তো ওইখানে এটাও একটা পাবলিক হেলথের একটা ইয়া, এবং বলা হয়েছে যে আরসিটি মানে পাবলিক হেলথ রিসার্চের তো অনেকগুলা ভাগ আছে। আরসিটিটা হচ্ছে আমি একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ, তুমি বর্তমানে আইসিডিডিআরবি তে রিসার্চ ফিজিশিয়ান হিসেবে জয়েন করেছো, রাইট? হ্যাঁ, প্রজেক্ট রিসার্চ ফিজিশিয়ান। আচ্ছা, ওকে। সো আমি মূলত তোমার আন্ডারগ্র্যাডের এক্সপেরিয়েন্সটা জানতে চাচ্ছিলাম। রাকা খুব চমৎকার একটা কথা বলছে মাঝখানে, সেটা হচ্ছে আপনি চাইলে পারবেন এবং স্টুডেন্ট থাকা অবস্থাতেই পারবেন, এবং স্টুডেন্ট থাকা অবস্থাতে যে পারা যায় এটা আসলে রাকা আমাকে দেখাই দিছে। আমি যখন গ্রাজুয়েশন করে নর্থ সাউথে এমপিএইচ শেষ করে আইসিডিডিআরবি তে যখন জয়েন করছি, তখন আমার পেপার মনে হয় একটা বা দুইটা এরকম সর্বোচ্চ। তখন একদিন রাকার সাথে আমার কথা হয়, আমি জিজ্ঞেস করি রাকাকে যে রাকা তোমার কয়টা পেপার? রাকা তুমি তখন কি বলছিল? তখন মনে হয় 2022 সাল। তখন তোমার কয়টা পেপার অলরেডি?
তিনটা ছিল। তিনটা ছিল, শুনে আমার মাথায় হাত। মানে আমি পুরা আকাশ থেকে পড়ছি যে আমি তখন গ্রাজুয়েশন করছি, নর্থ সাউথে পড়াশোনা করছি, তারপরে আইসিডিডব্লিউতে জয়েন করছি। ততদিনে আমার একটা কি দুইটা মাত্র পেপার, আর এদিকে রাকা তখন আন্ডারগ্রেড কেবল শেষ করতেছে বা করছে এরকম কিছু একটা। আন্ডারগ্রেডের থেকে কাজ শুরু করেই রাকা স্টুডেন্ট অবস্থাতেই তখন তার তিনটা পেপার। সো এটা আসলে অনেক অনেক বড় একটা জিনিস। হ্যাটস অফ টু ইউ রাকা, এন্ড থ্যাংক ইউ যে তুমি আন্ডারগ্রেডের এই থ্যাংক ইউ এক্সপেরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ। সো এটা একটা আসলে অনেক বড় মোটিভেশন। রাকার মতো যারা কাজ করতে চান, আমি বলতেছি না যে অনেক কাজ করতে হবে বা কিছু, আমার কথা হচ্ছে গিয়ে আপনারা যাদের আগ্রহ আছে, ছোট বড় ভলান্টিয়ারি অনেক কাজে যুক্ত হতে পারবেন চাইলেই। আর সেটার জন্য অ্যাকচুয়ালি আমাদের এই গাইডেন্স বা নেটওয়ার্ক যেটা ক্যাসলিং রিসার্চ। ওকে রাকা, তোমার এটা মিউট করো। ওকে, আমি খুব দ্রুত জাস্ট পাবলিক হেলথ স্টাডিজ নিয়ে একটু কথা বলার জন্য রিফাত ভাইকে বলবো, তানজামুল রিফাত, উনি আমার সাথে সুইডেনে আছেন। ভাই আপনি কি আছেন? হ্যাঁ আছি। আচ্ছা ভাই, আপনার হচ্ছে ছোট্ট করে আপনার পরিচয়টা দেন, আর দিয়ে মূলত আপনার কাছে যে প্রশ্নটা আমরা সবসময় পাই এবং আজকেও প্রথম সেশনে আমরা এই প্রশ্নটা পেয়েছি যে পাবলিক হেলথ স্টাডিজ অ্যাকচুয়ালি কাদের জন্য, কারা আসলে পাবলিক হেলথে কাজ করতে পারবে বা পড়াশোনা করতে পারবে? এটা একটা অনেক বড় একটা প্রশ্ন আমরা সবসময় পেয়ে থাকি। আপনি যদি এই সম্পর্কে কিছু বলতেন প্লিজ। আচ্ছা, আগে আমার পরিচয় দিয়ে নেই। আমি হচ্ছে ডেন্টিস্ট, ঢাকা ডেন্টাল কলেজ থেকে 2018-এ পাশ করি এবং 19-এ ইন্টার্নশিপ কমপ্লিট হয়। এরপরে এখানে মাস্টার্সে বর্তমানে নাসির ভাইয়ের সাথে কারোলিনস্কা ইনস্টিটিউটে আছি। তো ক্যাসলিং এর সাথে অ্যাকচুয়ালি নাসির ভাইয়ের মাধ্যমে পরিচয় হওয়া। তো ভাই যে কোশ্চেন যে কাদের জন্য বা কারা পাবলিক হেলথ পড়বে বা অপরচুনিটি কিরকম, তো যারা এখানে ম্যাক্সিমামই হচ্ছে যেহেতু ডাক্তার, সবারই অনেকের ইচ্ছা থাকে দেশের বাইরে যাওয়া, মানে জাস্ট বাইরে যাবো এটা ডিটারমাইন্ড থাকে। অনেক আছে যে দেশে থাকবে বাইরে পাবলিক হেলথে স্টাডি করে আসার পর। তো বাইরে যারা যেতে চায়, ফার্স্ট অফ অল যারা ক্লিনিক্যালি টার্গেট করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় অনেক হাই টিউশন ফি থাকে, যেগুলো ক্লিনিক্যাল সাবজেক্টে 1 কোটি টাকার মতো লেগে যায়, যেটা পসিবল না। কিছু দেশ আছে যারা ক্লিনিক্যাল ফেলোশিপ দেয়, জাপান, কোরিয়া, বাট খুব লিমিটেড। তো এক্ষেত্রে অনেকেই আছে যারা পাবলিক হেলথ টার্গেট করে দেশের বাইরে আসার একটা সিঁড়ি হিসেবে জাস্ট এখানে এসে লাইসেন্সের এক্সাম দেয়। আবার অনেকেই দেখা যায় এটা সিঁড়ি হিসেবে ইউজ করতে এসে ভালো লেগে যায়, তখন পাবলিক হেলথে থেকে যায়। আবার অপোজিটও ঘটে। সো আপনি পাবলিক হেলথে থাকেন বা না থাকেন, পাবলিক হেলথের যে রিসার্চ ওইটা দুই ক্ষেত্রেই লাগবে। সো পাবলিক হেলথের যে অপশনগুলো আমি ফার্স্টে বলবো, যারা দেশের বাইরে আসার জন্য আগ্রহী বা দেশে থাকে, দুজনেরই কাজে লাগবে আশা করি। প্রথম হচ্ছে পাবলিক হেলথের যেই মাস্টার্স, পিএইচডি, এই দুই মাধ্যমেই দেশের বাইরে আসে ম্যাক্সিমাম মানুষজন। তো এক্ষেত্রে হচ্ছে টিউশন ফি, লিভিং কস্ট, এটা একটা বড় ব্যারিয়ার। আমাদের ম্যাক্সিমামই হচ্ছে এই সক্ষমতা থাকে না মাত্র পাশ করার পর। সো যদি অপশনের কথা বলি, যদি টিউশন ফি বা লিভিং কস্ট এগুলার ক্ষেত্রে কম টাকা লাগবে এরকম হইলে ইউরোপের অনেক দেশ আছে যারা খুব কম টিউশন ফিসে পাবলিক হেলথের জন্য মাস্টার্স অফার করে থাকে। যেমন যেগুলো হচ্ছে ইটালি, ফ্রান্স, স্পেন, আপনি ওদের বিভিন্ন ইউনিভার্সিটি খুব কম খরচে 4-5 হাজার ইউরো, বাংলাদেশি টাকায় 4-5 লাখের মধ্যেই দেখা যায়, বা অনেক ক্ষেত্রে ফ্রিও পাওয়া যায় জার্মানিতে মাস্টার্স করতে আসা যায়। বাট এক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যারা এই দেশে এসে ক্লিনিক্যাল প্র্যাকটিসের কথা বা পাবলিক হেলথে থাকার কথা চিন্তা করে, ল্যাঙ্গুয়েজ একটা বড় ব্যারিয়ার হয়ে দাঁড়ায়। অপোজিট সাইডে যেগুলো ইংলিশ স্পিকিং কান্ট্রি আছে, যেমন ইউকে, অস্ট্রেলিয়া, ইউএসএ, কানাডা, তাদের ক্ষেত্রে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বাট স্কলারশিপ অনেক আছে, বাট অপরচুনিটি অনেক, একটু কম্পিটিশনটা অনেক হাই।
এছাড়া অনেক কান্ট্রি আছে যেমন নেদারল্যান্ড, ডেনমার্ক, তাদের ক্ষেত্রে আপনি যখন যাবেন তারা আবার ভালো স্কলারশিপ দেয় পাবলিক হেলথ সাবজেক্টে। তবে সব ক্ষেত্রে মনে রাখা উচিত যে ল্যাঙ্গুয়েজ একটা ভালো ব্যারিয়ার, যদি ইংলিশ স্পিকিং না হয়। যদি ল্যাঙ্গুয়েজ ক্যাপচার করতে পারেন দেন ইটস ওকে। সো আর যদি দেশ থেকে কেউ বাইরে আসার জন্য প্ল্যান করেন, তখনও হচ্ছে দেশের রিসার্চ এক্সপিরিয়েন্স, যেটা নাসির ভাই বললো, যে ওভারঅল ব্যালেন্সড প্রোফাইল হওয়া লাগবে। শুধু একাডেমিক খুব ভালো কেরিয়ার থাকলেই হবে না, ওই ক্ষেত্রেও আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে সবচেয়ে ভালো ইফেক্ট ফেলে। সো রিফাত ভাই একটু ইন্টারাপ্ট করি, যে আমরা একটা প্রশ্ন পাই যে কোন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টস আসলে পাবলিক হেলথে আসতে পারবে। অনেকে মনে করেন যে শুধু মেডিকেল সায়েন্স বা নার্সিং সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের মানুষজন আসতে পারবে, এই বিষয়ে যদি ক্লিয়ার করতেন। ওকে, গুড কোশ্চেন। সো আমি আমাদের যদি কোহর্টের কথা বলি, আমাদের এখানে যারা ইরাসমাস স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে যদিও পাবলিক হেলথ, কিন্তু আমাদের পুরো কোহর্টটা হচ্ছে ডাইভার্স একটা কোহর্ট। এখানে ডাক্তার আছে, ফুড নিউট্রিশনিস্ট আছে, ডেন্টিস্ট আছে, আমি নিজে ডেন্টিস্ট, তারপর ইভেন ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করছে সেও আছে। সো পাবলিক হেলথ অ্যাকচুয়ালি যে কোনো ব্যাকগ্রাউন্ডের লোকে আসতে পারে। কেউ যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে, সে চাইলে এখানে ডাটা অ্যানালিস্ট, হেলথ ইনফরমেটিক্স এগুলো নিয়ে পড়তে পারে। বায়োস্ট্যাটিস্টিয়ান বা স্ট্যাটিস্টিক্স নিয়ে যারা পড়ছে সবাই অ্যাকচুয়ালি এখানে পড়ার সুযোগ আছে, এবং সবার জব ফিল্ডও ডিফারেন্ট। সো যদি দেশে থাকে তাও তখন হচ্ছে জব অপরচুনিটি ভালো। প্লাস যদি বাইরে আসতে চায়, শুধু ডাক্তার ছাড়া অন্য ব্যাকগ্রাউন্ডের হইলে হবে না এরকম কিছু না, কারণ এডমিশনের সময় তারা চেষ্টা করে শুধু একটা প্রফেশনাল লোকজন না রেখে বিভিন্ন প্রফেশনাল লোকজন নিয়ে একটা ডাইভার্স যাতে ক্লাসরুম হয় ওটা মেনটেন করার ট্রাই করে। সো সবার জন্য অপরচুনিটি আছে ভালো। ইভেন রিসার্চের ক্ষেত্রেও ব্যাকগ্রাউন্ড অনুসারে রিসার্চ ব্যাকগ্রাউন্ড ডিফারেন্ট হইতে পারে, ইন্টারেস্ট ডিফারেন্ট হইতে পারে, দ্যাট অলসো প্লাস পয়েন্ট। তো এখানে যেটা আমি স্টাডি নিয়ে বলতেছি, এবং কাদের জন্য, যারা হচ্ছে শুধু আন্ডার গ্রাজুয়েট, যাদের কোনো এক্সপিরিয়েন্স বা রিসার্চ কম, তারা চাইলে মাস্টার্স আসতে পারে, অথবা শুধু ইউএসএ তে ডিরেক্ট পিএইচডি তে যাইতে পারে। এক্ষেত্রে জাস্ট রিসার্চ এক্সপিরিয়েন্স থাকলে আপনার স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়। আপনি এডমিশন ইজিলি পাবেন রিসার্চ এক্সপিরিয়েন্স ছাড়াও, বাট থাকলে হচ্ছে আপনি ফান্ডিং বা স্কলারশিপ অনেক আগে থাকবেন। দ্যাটস ইট। আরেকটা যে বিষয় হচ্ছে যে আমাদের রিসার্চ এক্সপিরিয়েন্স কারো নাই এরকম না। সাধারণত আন্ডার গ্রাজুয়েট লেভেলে কমিউনিটি হেলথ বা পাবলিক হেলথ যাই হোক, ওখানে আমরা যেই এক আপু বললো যে আমাদের এক সার্ভে টাইপের হয়, ডাটা কালেকশন করে একটা আর্টিকেল প্রকাশ করা হয় থিসিসের মতো, ওইটা কিন্তু আমাদের একটা এক্সপিরিয়েন্স হিসেবে আমরা সিভিতে অ্যাড করতে পারি। যদিও আমরা ম্যাক্সিমামই জানি না কি লিখছি না লিখছি, বাট ওইটা অ্যাড করলে বেটার, যে আপনার অ্যাটলিস্ট অতটুকু রিসার্চ পেপার আছে। আর এর বাইরে যদি ভলান্টিয়ার বা যে কোনো কিছু সুযোগ থাকে ওইটা করতে পারলে বেটার। সেজন্য আসলে অনেকেই প্ল্যাটফর্ম পায় না যে কোথায় কিছু কাজ করবে। আমারও নিজের ইচ্ছা ছিল, আমি কখনই বড় ভাইদের বলতাম আচ্ছা দেখবো বলে, আর কিছু খবর থাকতো না। ও থেকে আসলে প্ল্যাটফর্মে ক্যাসলিং এর সাথে যুক্ত হওয়া, যাতে কিছু শিখতে পারি। ধন্যবাদ নাসির ভাই। অসংখ্য ধন্যবাদ তানজামুল রিফাত ভাই। আমি যদি একদম ছোট্ট করে সারমর্মটা বলি, যে পাবলিক হেলথে শিখতে চাইলে বা পড়তে চাইলে বা কাজ করতে চাইলে আসলে কোনো ব্যাকগ্রাউন্ডের জন্য এটা কোনো বাধা না, এবং নির্দিষ্ট কোনো ব্যাকগ্রাউন্ডের জন্য পাবলিক হেলথ না। রিফাত ভাই অলরেডি একবার বলছেন যে আমাদের ক্লাসে আসলে বিভিন্ন একটা ডাইভার্স সেট অফ ব্যাকগ্রাউন্ড থেকে মানুষজন আসছে, ফুড অ্যান্ড নিউট্রিশন থেকে, নার্সিং থেকে, তারপরে স্ট্যাটিস্টিক্স থেকে, হেলথ ইকোনমি বা রিলেটেড সাবজেক্টস থেকে, সব ধরনের সাবজেক্টস থেকে আসলে এখানে মানুষজন পড়তে আসে। এবং দেশে হোক বিদেশে হোক সব জায়গায় কিন্তু যে কোনো ব্যাকগ্রাউন্ডের মানুষজন পাবলিক হেলথ সম্পর্কে, পাবলিক হেলথ নিয়ে পড়াশোনা করতে পারবে, কাজ করতে পারবে, রিসার্চ করতে পারবে। এটা সবার জন্য খোলা, পাবলিক হেলথ ইজ ফর অল। সো আমাদের সময় আর বেশি নিব না, আমি জাস্ট ছোট্ট করে আমাদের ক্যাসলিং রিসার্চ ইনিশিয়েটিভের পরবর্তী কি হবে সেটা নিয়ে বলবো। মূলত আমি প্ল্যান করেছি 6টা অনলাইন ক্লাসের, উইকলি একটা করে ক্লাস হবে, সো 6 সপ্তাহ। বাট এখানে 8টা অনলাইন ক্লাস লেখা, জাস্ট এরর অফ মার্জিন রেখে, ইন কেস যদি একটা বা দুইটা ক্লাস বেশি লাগে। বাট মূলত আমি 6টা অনলাইন ক্লাসের
চিন্তা করেছি প্রতি উইকে একটা করে ক্লাস হবে। কিছু ওপেন ক্রাইটেরিয়া থাকবে অ্যাসেসমেন্টের, কিছু হিডেন ক্রাইটেরিয়া থাকবে। আপনাদেরকে গ্রুপ হিসেবে বা ইন্ডিভিজুয়াল হিসেবে ছোট ছোট টাস্ক দেওয়া হবে ক্লাসের মধ্যেই। ক্লাসের বাইরে আপনাদেরকে আমি খুব বেশি প্রেশার দিব না, আমরা সবাই ব্যস্ত আমি জানি, এখানে অনেকেই কর্মরত অবস্থাতেও জয়েন করবেন আমাদের সাথে। সো ছোট ছোট কিছু টাস্ক, খুবই ইজি কিছু কোয়েশ্চেন অ্যান্সার্স, এগুলো আপনাদেরকে দেওয়া হবে মূলত ক্লাসের মধ্যেই। আর কিছু হিডেন ক্রাইটেরিয়া থাকবে অ্যাসেসমেন্টের, যেটা আমি ওপেনলি হয়তো অনেক সময় আপনারা বুঝতে পারবেন না যে কখন আমি অ্যাসেস করতেছি। যেমন কে কতটা সিনসিয়ারলি ক্লাস করছেন, কে কতটা মোটিভেটেড, কে কমিউনিকেটিভ, এইসব কিছু হিডেন ক্রাইটেরিয়া থাকবে। সো এই সব কিছু মিলায় যখন 6টা ক্লাস শেষ হবে, সো এই পারফরমেন্সের উপরে বেস করে বা আপনাদের ইন্টারেস্টের উপরে বেস করে, মোটিভেশনের উপরে বেস করে আমরা আপনাদের মধ্যে থেকেই আমাদের সাথে ভলেন্টারিলি কাজ করার জন্য বা আমাদের সাথে অন্যদেরকে মেন্টরিং করার জন্য, গাইড করার জন্য সিলেক্ট করব। এবং এটার কোনো নির্দিষ্ট সিট নাই যে অনলি 10 জনকে সিলেক্ট করবো এরকম। আমরা যাদেরই পাবো, যাদেরই ইন্টারেস্ট আছে দেখবো, আমরা তাদের সবাইকে নিয়েই কাজ করার চেষ্টা করবো, সামনে আগানোর চেষ্টা করব। সো এটার জন্যই হচ্ছে ক্যাসলিং রিসার্চ ইনিশিয়েটিভ, যে আমরা একটা প্ল্যাটফর্ম বা একটা নেটওয়ার্ক দাঁড় করানোর চেষ্টা করব, যেখানে আমরা সবাই একটা ফ্রেন্ডলি পরিবেশে একজন আরেকজনের সাথে কোলাবোরেশনের মাধ্যমে, এবং অবশ্যই আমাদের সিনিয়র রিসার্চার যারা আমাদের সাথে কানেক্টেড আছেন, আমাদের সিনিয়র রিসার্চার বা পাবলিক হেলথ এক্সপার্ট বা পাবলিক হেলথ প্রফেশনাল যেটাই বলি, যারা আমাদের সাথে কানেক্টেড আছেন, তাদের গাইডেন্সে, তাদের মেন্টরশিপে আমরা সবাই চেষ্টা করব আসলে ভালো কিছু করার। আর পাবলিক হেলথের এই যে নলেজ এন্ড স্কিলস, এটা ছড়ায় দেওয়ার যতটুকু সম্ভব। কারণ মিটিং এর শুরুতে আমরা এটা নিয়ে কথা বলেছি যে আন্ডার গ্রেডে থাকতে অনেকেই এই বিষয়টা শোনে না বা এই বিষয়ে জানতে পারে না। সো আমরা এই জানানোর ব্যবস্থাটা করার জন্যই আসলে এই ভলেন্টারি ক্যাসলিং রিসার্চ ইনিশিয়েটিভ। সো আর সময় না নিই, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য, আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আশা করছি ক্লাসে অনেকের সাথেই দেখা হবে। আমি কালকে ইনশাল্লাহ ক্লাসের রুটিন গ্রুপে পোস্ট করে দিব, সবাই লিংক পেয়ে যাবেন এবং সব ডিটেলস পেয়ে যাবেন। সো ইনশাল্লাহ নেক্সট সপ্তাহে দেখা হবে। যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, বা লিভ করতে চাইলে লিভ করতে পারেন। শেষবারের মতো সবাইকে অসংখ্য ধন্যবাদ।